অবগত আছেন যে আমরা মূলত এই কোর্সটা করছি ভ্যাট কনসালটেন্ট এক্সাম কেন্দ্রিক। অর্থাৎ আমাদের ইতিমধ্যে সকল প্রসেস শেষ হয়েছে ভ্যাট কনসালটেন্ট এক্সামের জন্য। বিশেষ করে আমাদের অ্যাপ্লিকেশন, আবেদন এবং আবেদন গ্রহণ হয়েছে সে তালিকাও আপনারা দেখেছেন, ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সকল যে প্রাথমিক বিষয়গুলো পরীক্ষার জন্য এটা শেষ হয়েছে। লাস্ট 2023 সালে পরীক্ষা হয়েছিল। 24-এর পরীক্ষাটাও কিন্তু আমাদের হয়নি। যারা 23 সালে আবেদন করেছেন, 24-এর আবেদন করেছেন, আমাদের হয়তোবা এই পরীক্ষাটা আমাদের এই জুনের 13 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, বা ওই সপ্তাহের মধ্যে আর কি জুনের মধ্যে পরীক্ষা হবে, এরকম মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। এখনো এক্সাক্ট কোনো ডেট পাইনি, বাট এরকম ধারণা পেয়েছি জুনের মধ্যে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই পরীক্ষার জন্য আমাদের এখন থেকে যে প্রস্তুতি নিতে হবে সেই আলোকেই আমাদের এই কোর্সটা ডিজাইন করা। টোটাল 20 ডেজের একটা চ্যালেঞ্জ, অর্থাৎ 20 দিন আমাদের এখানে ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমাদের ভ্যাট কনসালটেন্ট এক্সামের সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করার চেষ্টা করব। তা শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের যে প্ল্যাটফর্ম বিটিসি একাডেমি, এই প্ল্যাটফর্মে আপনারা জয়েন হওয়ার জন্য। আমাদের ভালো লাগতো যদি সবার সাথে স্পেশালি আমরা ইন্ট্রোডিউস হতে পারতাম, কিন্তু সময়ের অভাব এবং যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমাদের অনেক কিছু প্রতিদিনই আমাদের একটা চ্যালেঞ্জিং ডে আমরা হিসাবে নিচ্ছি। সেই হিসেবে সবার সাথে পরিচিত হওয়া সম্ভব হচ্ছে না, বাট আমরা ধীরে ধীরে আমাদের যে অলরেডি একটা সিক্রেট গ্রুপ আছে, সবাই গ্রুপে আছেন, যেখানে আমরা লিঙ্ক দিচ্ছি, সেখানে আপনাদের একটা গ্রুপ ডিসকাশন বা যে সকল প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। এরপর আমরা হয়তো বা পার্সন টু পার্সন আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। আমরা একটু এই ব্যাচটাকে একটু অন্যভাবে নিচ্ছি, কারণ অন্য ব্যাচগুলো তো আমাদের পরীক্ষা কেন্দ্রিক হয় না, ম্যাক্সিমাম হয় প্র্যাকটিক্যাল ভ্যাটের যে ব্যাচগুলো হয়। যেহেতু এটা পরীক্ষা কেন্দ্রিক ব্যাচ, সেই কারণে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এখানে এক্সামটাকে ভালো করা। এ কারণে আমরা মূলত পরীক্ষা কেন্দ্রিক যে সকল প্রশ্ন আসে সেই বিষয়গুলোকে ফোকাস করে এই কোর্স প্ল্যানটা ডিজাইন করা হয়েছে। এখানে আমরা যে খুব ভ্যাটের প্র্যাকটিক্যাল বিষয় শিখবো বা ভ্যাটের বিষয়গুলোকে খুব ভালোভাবে শিখবো, এটার জন্য না। আমাদের মূলত এই কোর্সটা ডিজাইন করা হয়েছে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষাকে কেন্দ্র করে। পরীক্ষা পাশের জন্য পড়ার ধরনটা একটু ভিন্ন রকম হয়। সেখানে শুধু প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে ফোকাস করলে হয় না, কিছু থিওরি বিষয়গুলো, কিছু সংজ্ঞা, কিছু ডেফিনেশন, সেই বিষয়গুলোতে আমাদের ফোকাস করতে হয়। অলরেডি দেখেছেন যে আমরা একটি সাজেশন আপনাদের প্রোভাইড করেছি আমাদের গ্রুপে, সেই অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে আমাদের মোটামুটি আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, আমাদের অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়েছে। দুই একজনও যদিও পেন্ডিং আছেন, তারা হয়তোবা দুই একদিনের মধ্যে আমাদের এখানে জয়েন করবে। তাহলে আমরা যে সাজেশনটা দিয়েছি গত ক্লাসে, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের যে বিগত দিনের প্রশ্ন, যেটা দেখিয়েছিলাম যে 2023 সালে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে, এটা তো আমরা দেখেছি। এখন আমাদের সাজেশন যেটা আছে সেই সাজেশন অনুযায়ী আমরা আজকে থেকে শুরু করব। আমাদের সাউন্ড কি ওকে আছে? তালিকা পেয়ে যাবেন আমাদের সবকিছু। আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন যে সবকিছু আপলোড হচ্ছে ওয়েবসাইটে। এখন আমাদের যে তালিকাটা দেওয়া হয়েছে, এই তালিকাটা শেষ হলে প্রসিডিংস, যাদের ডকুমেন্ট গুলো লেফট ছিল বা ঝামেলা ছিল তাদেরকে দেওয়া হয়েছে, এটার পরে আপনার পূর্ণাঙ্গ তালিকা চলে আসবে। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে যাচ্ছি। আমরা আপনাদের নিয়ে যে প্ল্যানিংটা করেছি, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা অগ্রসর হব। আমরা যে শীটটা আপনাদেরকে দিয়েছি এটা আপনি দেখবেন, ওপেন করবেন। আমাদের মোটামুটি এই ব্যাচে আমরা একটু কম পার্টিসিপেন্ট নিয়েছি, বিশেষ করে আমাদের যারা বিভিন্ন ব্যাচে পুরাতন পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমাদের
কারণ হচ্ছে যে আমরা সবাইকে সাপোর্ট দিতে যেতে পারি সেই অনুযায়ী আমরা পার্টিসিপেন্ট নিয়েছি। আমাদের যে টার্গেট ছিল মোটামুটি আমাদের ফুলফিল হয়েছে সেই অনুযায়ী। তারপর আমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে আমরা কিন্তু এর পরবর্তীতে আর অ্যাডমিশনের সুযোগ থাকবে না। আজকেই হচ্ছে আমাদের লাস্ট ডেট, আর হয়তো বা আগামীকাল আপনি সর্বোচ্চ সুযোগ পাবেন অ্যাডমিশনের জন্য। আমাদের যে কোনো আপনাদের সাপোর্টের জন্য বা প্রয়োজনে আমাদের এই নাম্বারে কল করবেন, বা যে কোনো বিষয়ে আপনাদের আমাদের এই হচ্ছে অফিসিয়াল নাম্বারটি, এখানে রায়হান সাহেব আছেন, তিনি আপনাদেরকে সাপোর্ট দিবেন। আর এর ট্যাগ এই ভ্যাটের যে কোনো কোশ্চেনের বিষয় বা প্রশ্ন জানতে হলে আপনি আমাদের গ্রুপে লিখে দিবেন, আমরা টাইমলি ইনশাল্লাহ আপনাকে রেসপন্স করব। এরপরও প্রয়োজন হলে আমাকে পার্সোনালি লক করবেন ইনশাল্লাহ। আমাদের এখানে যে পার্ট গুলো আছে, বিশেষ করে ভ্যাটের যে অংশটা আছে, এই অংশটা টোটালটাই আমি আপনাদেরকে লেকচারার হিসেবে আমি টোটালটাই দেখব। আর এর বাহিরে যে পার্টটা আছে এটা আমাদের ফারুক হোসেন ভাই ভ্যাট কনসালটেন্ট তিনি দেখবেন, অর্থাৎ কাস্টমস, আমদানি রপ্তানি এবং হচ্ছে ম্যাথ, এই বিষয়গুলো। আমাদের ক্লাস প্ল্যানিংটা আপনাদের গ্রুপে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তাহলে আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। প্রথমত আমাদের ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় নির্ধারণ করা আছে সিলেবাস গুলো। যেমন অনেক সময় আইটিবি পরীক্ষায় কিন্তু আমাদের সিলেবাস বুঝতে কষ্ট হয় যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন আসবে, এইগুলো আমাদের অনেক সময় অজানা ছিল। কিন্তু ভ্যাট কনসালটেন্ট এক্সামের সুবিধা হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে যে এখান থেকেই আমাদের এই মার্কের প্রশ্নগুলো আসবে। সেখানে আমাদের 40 মার্কের প্রশ্ন আসবে হচ্ছে আমাদের ভ্যাট আইন, ভ্যাট রুলস এবং ভ্যাট প্রজ্ঞাপন বা অর্থ আইন, মানে ভ্যাটের সাথে রিলেট করে যে বিষয়গুলো আছে, মূল ভ্যাট আইনের যে বিষয়গুলো আছে, তা আইনের সাপোর্টিং হচ্ছে আপনার রুলস। কারণ আমরা জানি যে আইন যখন হয়, আইনের যখন ব্যাখ্যার প্রয়োজন হয়, তখন বিধিমালা এগুলো ব্যাখ্যা দেওয়া থাকে। রাজ্যের প্রতিটি চ্যাপ্টারের অ্যাগেনিস্টে আমাদের কিন্তু রুলস আছে, বিধিমালা আছে। যেমন 18টি চ্যাপ্টার আছে ভ্যাট আইনে, রুলসেও কিন্তু 18টি অধ্যায় আছে। সেম চ্যাপ্টারের সেম বিষয়ে আমাদের রুলস রাখা হয়েছে, অর্থাৎ যখন ভ্যাটের কোনো বিষয় আপনার ব্যাখ্যার প্রয়োজন হবে, ধরেন আপনি ভ্যাটে জানলেন যে মূসক নিবন্ধন নিতে হবে, এখন আপনি কোন প্রসেসে নিবেন, কোন ফর্মে নিবেন, এই যে ব্যাখ্যাগুলো আপনার প্রয়োজন হয়, এই ব্যাখ্যাগুলো মূলত বিধিমালা। তার মানে ভ্যাট আইনের সাথে ভ্যাট বিধিমালা সম্পর্কিত। আইনের পাশাপাশি আমাদের বিধিমালা থেকেও প্রশ্ন হয়ে থাকে, কারণ প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো বিধিমালায় বলা আছে, বিধিতে বলা আছে। এরপরে বিভিন্ন আমাদের এসআরও বা সাধারণ আদেশ বা প্রজ্ঞাপন বা এসও বা স্পেশাল অর্ডার যেগুলো আছে, অর্থাৎ এক কথায় আমরা যেগুলো স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডারের আওতায় পড়ে, এই ধরনের আদেশ যেগুলো আছে, সেই আদেশগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন আমাদের ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে আদেশ 17 এটা আদেশ আছে, এরকম বিভিন্ন আদেশগুলো আছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি ভ্যাটের যদি আরো প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন অর্থ আইন, লেটেস্ট যে আমাদের 2024 সালে অর্থ আইন হলো, সেখানে ভ্যাটের কিছু পরিবর্তন আসছে, সেই অর্থ আইনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে মূল আইন, মূল সিলেবাস। এই ভ্যাটের মেইনলি বেসিক টপিক হচ্ছে ভ্যাট, যেহেতু আমাদের মূলত মূল্য সংযোজন কর বা মূসক পরীক্ষা, তাই এখানে সব থেকে বেশি মার্ক দিচ্ছে ভ্যাট আইনে। এর পাশাপাশি কাস্টমস আছে, আমদানি রপ্তানি নীতি আছে, এগুলো পরে আমরা এক একটি পার্ট ধরে অগ্রসর হব এবং একটি টপিক পরিপূর্ণভাবে শেষ হওয়ার পরেই আমরা পরবর্তী টপিকে যাব। আমাদের এখানে পাস মার্ক করার জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে আপনাদেরকে সাপোর্ট দেব। আশা করা যায় যদি সম্পূর্ণ ক্লাস আপনি করতে পারেন, এবং আমরা এটা রেকর্ডেড ভার্সন গুলো আপনাদের গ্রুপে দেয়া থাকবে, সেই রেকর্ডটা আপনারা সঠিকভাবে দেখতে পারেন, আশা করা যায় যে এখান থেকে আমরা একটি ভালো রেজাল্ট পাবো। যেহেতু ভ্যাট কনসালটেন্ট কিন্তু একদম প্রথাগত এক্সামের মতো না, এটা একটু কঠিন, বাট যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। অন্যথায় কিন্তু এটা কঠিন এক্সাম হয়ে যাবে। এজন্য আমরা এই এক্সামটাকে খুব সহজভাবে দেখতে চাই। সিলেবাস গুলোকে যেগুলো আছে, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, কি পয়েন্ট যেগুলো আছে, কি মার্ক যেগুলো আছে, সেগুলোকে সুন্দর করে পড়তে চাই, তাহলে আমরা খুব সহজে এটাকে ওভারকাম করতে পারবো।
আমাদের প্রথমে ভ্যাট আইনে যে 40 মার্ক, এই 40 মার্কে আমাদের কোন ধরনের প্রশ্ন থাকে এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এখানে আমাদের সংজ্ঞা থেকে প্রশ্ন আসে, কারণ ভ্যাট আইনে আপনি সেকশন 2 তে দেখবেন 103টা সংজ্ঞা দেওয়া আছে। এই টার্ম গুলো খুবই গুরুত্বপূর্ণ আইন বোঝার জন্য। যেমন দেখা যাচ্ছে অর্থনৈতিক কার্যক্রম সংজ্ঞা, কারণ অর্থনৈতিক কার্যক্রম থাকলেই তার ভ্যাট নিবন্ধন নিতে হবে, ঠিক আছে। এরকম যে কর মেয়াদটা কি, একটা সংজ্ঞা ডেফিনিশন, এটা আপনার প্রয়োজন হতে পারে। আর রেসিডেন্স কি, এরকম বিভিন্ন সংজ্ঞা, অব্যাহতি কি, কর কি, এই যে সংজ্ঞাগুলো আছে এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আর সংজ্ঞাগুলো খুব বড় লিখতে হবে না, আপনাকে আইন যেভাবে বলেছে সেভাবে লেখার চেষ্টা করতে হবে, যদিও ভাষাটা হবে নিজের। অর্থাৎ আইনের মূল থিমটা ঠিক রেখে আপনার নিজের ভাষায় লিখতে পারবেন। আপনাকে আমি বলছি না যে আইনে যে শব্দ আছে সেই শব্দই আপনাকে লিখতে হবে, না, আপনাকে যে মুখস্থ বিষয় না, আপনার ভাষাটা সহজ হলে হবে। অর্থাৎ আপনি নিজের ভাষায় লিখতে পারবেন, কিন্তু মূল থিমটা যাতে ঠিক। এরকম ভাবে কোনো টিকা বা ছোট প্রশ্ন আসতে পারে, যেমন ভ্যাট আইনে অনেক বিষয়গুলো আছে, শর্ট প্রশ্ন আকার আছে, যেমন উপকরণ কি, ঠিক আছে, উপকরণ রেয়াত কি, এরকম উৎপাদ করটা কি, এরকম বিষয়, যে কোনো বিষয় স্পেসিফিক আপনাকে 5-7 লাইন লিখতে হতে পারে। একটা টিকা আসতে পারে যে 2 মার্কের হতে পারে, বা এটাকে আমরা ছোট প্রশ্ন বলতে পারি, সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারি, হতে পারে। এবং ব্রড প্রশ্ন থাকতে পারে। ব্রড প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট টপিক আছে, এটার উপরে ব্রড প্রশ্ন থাকবে। যেমন লাস্ট ইয়ার 2023 সালে এসেছে আমাদের দাখিলা পত্র, অর্থাৎ মূসক 9.1 থেকে ব্রড প্রশ্ন এসেছে। এরকম ভ্যাটের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, ওখান থেকে আপনাকে একটু বিস্তারিত জানতে হতে পারে। যেমন ধরেন ইম্পর্টেন্ট টপিক কি কি হতে পারে ভ্যাটের, এটা আমরা আলোচনা করবো একটু পরে। সেখান থেকে ব্রড প্রশ্ন আসবে, এবং আপনার এখানে একটা অথবা দুইটা ম্যাথের সলিউশন আসতে পারে। তো এই ম্যাথ গুলো আমাদের দেখছি 2020, 21, 22 এখানে একটু জটিল করা হয়েছে। এখন কিন্তু 2023 সালে যে প্রশ্নের ধরন আমরা দেখেছি সেখানে কিন্তু অনেকটাই সহজ হয়েছে। আশা করা যায় যে ধারাবাহিকতায় ভ্যাটের প্রতি বছরের পরীক্ষাগুলো একটু সহজ হচ্ছে। সেই হিসাবে আমরা ধরেই নিচ্ছি যে আপনাদের হয়তো বা আগের পরীক্ষা থেকে কঠিন হবে না, হয় সেই মানের থাকবে, অথবা সেখান থেকে একটু সহজ হতে পারে। যেমন আপনি যদি এবার আইটিআই পরীক্ষার কোশ্চেন দেখেছেন, এই কোশ্চেন গুলো খুবই ইজি এসেছে, এবং একটু আপনি যে বুঝেছেন একটা বিষয় পড়ে সেতটুকু প্রশ্ন, আপনাকে একদম আইনের মূল বিষয় থেকে কিন্তু প্রশ্ন করে নাই। এরকম আপনার প্রশ্ন প্রিপারেশন নিতে হবে যে মূল থিমটা আমরা জানি কিনা, আমরা বুঝতে পারছি কিনা। যদি এটা হয় তাহলে আমাদের জন্য পরীক্ষাটা খুবই সহজ হবে। এরকম কিছু ম্যাথের সমাধান আমাদের আসে, তাই এই জন্য আমরা প্রিপারেশন নিব। আমাদের ভ্যাট থেকে মূল যে টপিক গুলো পড়তে হবে, যে টপিক গুলো যেখান থেকে আমার ছোট প্রশ্ন আসতে পারে, এক কথায় আসতে পারে, আমার ব্রড প্রশ্ন আসতে পারে, আমার ম্যাথ আসতে পারে, সেই টপিক গুলো হচ্ছে যেমন নিবন্ধন, মূসক নিবন্ধন, এটা হচ্ছে 2.1, যার মাধ্যমে আমরা ভ্যাট নিবন্ধিত হয়। এই 2.1 মূসক নিবন্ধন কখন নিতে হবে, কেন আপনাকে নিতে হবে, তারপরে কেন্দ্রীয় নিবন্ধন কি, এই নিবন্ধন নিয়ে কখন একজন ব্যক্তি নিবন্ধন নিতে বাধ্য হন। যেহেতু মূল কাজ হচ্ছে আপনার শুরু হয় ভ্যাট নিবন্ধনের পর, ভ্যাটের কমপ্লায়েন্স ইস্যুটা শুরু হয় হচ্ছে ভ্যাট নিবন্ধনের পর। কারণ ভ্যাট কিন্তু আমরা সবাই বেয়ার করি, ভোক্তা যারা আছে সবাই ভ্যাট দেই, কিন্তু আমরা ডিরেক্টলি ভ্যাটের কোনো কমপ্লায়েন্স মেইনটেইন করি না, ভ্যাটের কোনো লাইবিলিটি আমার সরাসরি নাই। ভালো করে বিষয়টা বুঝে, আমরা যারা ভোক্তা, সবাই যত নাগরিক আছে সবাই তো যে কোনো প্রোডাক্ট পারচেস করি, যে কোনো সেবা গ্রহণ করি, তাহলে আমরা কি ভোক্তা, এবং ভ্যাট কিন্তু ভোক্তাই বেয়ার করে। দেখেন ট্যাক্সটা কে দেয়, আপনি দিচ্ছেন, ব্যক্তি দিচ্ছে, পার্সন দিচ্ছে, কিন্তু যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিশন না করেন, ট্যাক্স অফিস কিন্তু আপনাকে নোটিশ ইস্যু করতে, ট্যাক্স অফিস আপনাকে জরিমানা করতে হবে। কিন্তু ভ্যাট ডিপার্টমেন্ট যদি ভ্যাট আপনি পরিশোধ না করেন, অ্যাজ এ পার্সন হিসেবে আপনাকে জরিমানা করতে পারবে না, আপনাকে নোটিশও দিতে পারবে না যে আপনি ভ্যাট দেন নাই, আপনি ভ্যাট দিন। কারণ হচ্ছে ভ্যাটের সকল লাইবিলিটি হচ্ছে যিনি ভ্যাট নিবন্ধন নিবেন, অর্থাৎ যিনি বিআইএন গ্রহণ করবেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যিনি নিবেন, যে বিআইএন যিনি গ্রহণ করবেন, তার হচ্ছে এই সকল লাইবিলিটি। তাহলে বুঝেন, তাহলে আমাদের এই মূসক নিবন্ধন কিভাবে নিতে হবে, বিআইএন কিভাবে নিতে হবে, এই সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানতে হবে। এখান থেকে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে।
2 মার্কের হোক 3 মার্কের হোক একটা প্রশ্ন এখান থেকে আসবে। নিবন্ধন নিয়ে সাধারণত আমাদের ছোটখাটো প্রশ্ন করলেও এখান থেকে প্রশ্ন করা হয়। আরেকটা ডকুমেন্ট আছে কর চালানপত্র। আমরা যতগুলো ভ্যাটের লেনদেন করি, ক্রয় বিক্রয় থেকে শুরু করে যতগুলো লেনদেন হয়, পণ্য ট্রান্সফার বলতে পারেন, চুক্তিভিত্তিক পণ্য যে উৎপাদন, যেভাবেই হোক না কেন, বা ডেবিট নোট, ক্রেডিট নোট, যদি চালানে কোনো ভুল থাকে, ঠিক আছে, যেখানে আমার ভ্যাটটা বেশি দেওয়া হয়ে গেছে সেখানে আমাদেরকে ক্রেডিট নোট ইস্যু করতে হবে, যেখানে আমার কম দেওয়া হয়ে গেছে ডেবিট নোট ইস্যু করতে হবে। তার মানে এরকম যে বিষয়গুলো থাকে এগুলো হয় সবকিছু কর চালানপত্রের মাধ্যমে। আমাদের 6.3 থেকে এই মূসক 6.3 থেকে 6.10 পর্যন্ত কর চালানপত্র আছে। তো এই কর চালানপত্র নিয়ে আমাদের কোনো সময় সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে মূসক 6.3 থেকে 6.10 পর্যন্ত। এটা ভ্যাটের একটা মূল বৈশিষ্ট্য। এর পাশাপাশি ভ্যাট রেজিস্টার মেইনটেইন করতে, ভ্যাটের খাতাপত্র রাখতে হয়, যদি সেখান থেকে গভীরে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে না। আজকের যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আপনাদের টোটাল সিলেবাসের মূল জিস্ট জিনিসগুলো আমি বলে দিচ্ছি। এরপর আমরা সাজেশন আলোকে যাব, আর মূল বিষয়গুলো আমাদের কি কি আসলে আমরা পড়বো, একটা সিনারিও না জানলে আমরা অগ্রসর হওয়া যায় না। ঠিক, আমরা আজকে মূল টপিক গুলো আপনাদের বলে দিচ্ছি যে এটা হচ্ছে ভ্যাট থেকে আমাদের এই জিনিসগুলোকে টাচ করতে হবে, মূল পয়েন্ট। এই জন্য আমি বলছি যে কি পয়েন্ট পরীক্ষায় পাশের জন্য আপনার কি কি নোট বলি না, কি পয়েন্ট হচ্ছে এটা আপনার লাগবেই। তাহলে এই কর চালানপত্র গুলো আছে, যেমন কোন চালানপত্রটাকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে, যে 6.3 মূসক কি, এটার বৈশিষ্ট্য কি, কে কর্তন করবে, কখন দিতে হবে, এটা প্রশ্ন আসতে পারে। তাহলে 6.3 থেকে 6.10 পর্যন্ত। আর আর 3টে রেজিস্টার আছে, 6.1, 6.1, 6.2 এবং 6.2.1, ঠিক আছে, 6.2.1, এই 3টে রেজিস্টার আছে। এই চালানের পরবর্তীতে আমরা এই রেজিস্টারে এইগুলোকে লিপিবদ্ধ করে রাখি, সারা মাসের সামারিকে রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখি, যার নাম হচ্ছে 6.1, 6.2, 6.2.1। তাহলে এই যে ভ্যাট যে ফর্ম গুলো আছে দেখেন, এইখানে এই ফর্ম গুলো থেকে আপনাদের ছোটখাটো 2-1টা প্রশ্ন আসতে পারে। এটাও একটা কি পয়েন্ট মনে রাখতে হবে, কর চালানপত্র, এই পয়েন্ট সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে, বেসিক কনসেপ্ট আপনার থাকতে হবে। 6.1 কিসের জন্য ব্যবহার করা হয়? 6.1 ক্রয় হিসাব, 6.2 বিক্রয় হিসাব, 6.2.1 ক্রয় বিক্রয় সমন্বিত হিসাব। যে ক্রয় বিক্রয় সব একসাথে যে খাতায় রাখা হয়, আর এই সকল হিসাব আপনাকে 5 ইয়ার্স এর জন্য আপনাকে কি করতে হয়? সংরক্ষণ করতে হয়, 5 বছরের জন্য সংরক্ষণ করতে হয়। তাহলে এরকম ভাবে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকে। আর 3য় নম্বর যে ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে উপকর রেয়াত। আমাদের যে উপকরণ আছে, উপকরণ বলতে এলিমেন্ট যেগুলো আছে, যারা পণ্য তৈরি করেন, ম্যানুফ্যাকচারিং যারা করেন বা পণ্য পারচেস করে যারা সেলস করেন, সেখানে উপকরণ, একটা পণ্য তৈরি, ধরেন আমার এই যে মোবাইল ফোনটা আছে, তাহলে এই যে মোবাইল ফোনটা যে আমি দেখাচ্ছি, খেয়াল করেন এখানে কি একটা উপকরণ নাকি অনেকগুলো জিনিস দিয়ে মোবাইল ফোনটা তৈরি করা হয়েছে, অ্যাসেম্বলিং করা হয়েছে। এখানে আমার ক্যামেরা আছে, এখানে এটা ডিজাইন আছে, এখানে একটা ব্যাক কভার আছে, এরকম বিভিন্ন উপাদান দিয়ে আমার এই মোবাইল ফোনটা তৈরি করা হচ্ছে। ভ্যাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে রেয়াত নেওয়া, ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া, যে টাকাটা আপনি ভ্যাট দিয়ে এসেছেন এখন এটা ব্যাক পাবেন, এটা হচ্ছে ভ্যাটের নিয়ম। এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটা ভ্যাটের একটি মাদার ফাংশন। আমরা যখন ভ্যাট বলি, ভ্যাট বলতে কি বোঝায়? মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাই না? ভিএটি, আমাদের ভিএটি লিখতে হয়, বড় হাতে লিখতে হয়, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা তো সবাই জানি। মানে আমাদের ভ্যাট মূলত হবে যতটুকু আপনার অ্যাডিশন তার উপরে। তার মানে কি, যতটুকু আমি ক্রয় করেছি সেই ট্যাক্সটা আমি ক্রেডিট পেয়ে যাব, তাহলে তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স হয়, তাই না? তাহলে এই যে আমি ধরেন আপনি একটা পণ্য 100 টাকায় ক্রয় করেছেন, 100 টাকায় ক্রয়ের সময় আপনাকে এখানে 15% ভ্যাট যদি ধরা হয় এই পণ্যে, তাহলে আপনার পণ্য মূল্য হয়েছে 115 টাকা, 115 টাকা আপনাকে পে করতে হয়েছে, ক্লিয়ার? 100 টাকার পণ্যটা আপনার কাছে 115 টাকা পে করতে হচ্ছে, এখানে 15 টাকা হচ্ছে ভ্যাট। ধরা যাক এই 100 টাকার পণ্য আপনি ধরেন যে 120 টাকা সেল করেছে,
এখন 120 টাকা যখন সেল করেছেন, তার উপরে তো আপনার 15% ভ্যাট আরোপ হচ্ছে। আপনি খেয়াল করেন ভ্যাটটা মূলত কি, এই যে 120 এর সাথে আপনার কত পার্সেন্ট হচ্ছে, প্লাস 15%, তার মানে আপনার 18 টাকা অ্যাড হচ্ছে। আপনার এখানে ভ্যাট আসতেছে 18 টাকা। ঠিক আছে, আপনার তাহলে টোটাল মূল্য আসতেছে কত দেখেন, 120 আর 18, 138 টাকা আপনার মূল্য আসতেছে। প্রোডাক্ট ব্যক্তি কিনবে 138 টাকা দিয়ে। তাহলে এই যে 138 টাকা যে হলো, তাহলে আমাদের এই প্রথমে যে দেখে না 115 টাকা, এই 15 টাকা ভ্যাট দিয়ে আসছিলাম। তাহলে এটা হচ্ছে ইনপুট ট্যাক্স। আমরা ক্রয়ের সময় এই 15 টাকা ভ্যাট দিয়েছি। যখন আমি 100 টাকা পণ্যটা কিনেছি, তখন আমরা 15 টাকা ভ্যাট লেগেছে। তাহলে এটা পরবর্তীতে আমি ফেরত পাবো যখন সেলস করব। আমি এখন 120 টাকায় প্রোডাক্টটা সেল করছি, আমি ওই 18 টাকা ঠিক গভর্নমেন্টের ভ্যাট আসছে, আমি ওই 15 টাকা ক্রেডিট নিয়ে বাকি 3 টাকা আমি গভর্নমেন্ট কোষাগারে জমা দিব। ঠিক আছে, বাকি 3 টাকা আমি জমা দিব, আর এই 15 টাকা আমি ক্রেডিট নিয়ে নিব। তাহলে দেখেন এইটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কারণ এখানে আমার অ্যাডিশন কত, আমার অ্যাডিশন মূলত 20 টাকা। 20 টাকার উপর ভ্যাট কত আসে, 15% ছাড়ে। খেয়াল করেন 3 টাকাই আসে। তাহলে আমার জমা লাইবিলিটি হচ্ছে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই 3 টাকা। তাহলে আমি যে এই 15 টাকা ক্রেডিট নিব, এটা যেভাবে যে পদ্ধতিতে নিব বা কখন নিব কখন নেওয়া যাবে না, এই বিষয়গুলো বলা হচ্ছে উপকরণ কর রেয়াত। আমার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভ্যাট রিবেট বা উপকরণ কর রেয়াত। এখান থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আসে, আর আপনাদেরও এখান থেকে প্রশ্ন আসবে। এটা ব্রড প্রশ্ন হতে পারে, এটা একটা রেয়াতের প্র্যাকটিক্যাল হতে পারে, যে সে কত টাকা উপকরণ করে রেয়াত পাবে এরকম। যেমন গত বছর 23 কোশ্চেন আসছিল এক ব্যক্তির জের কত হবে এটা নির্ণয় করতে। এরকম হতে পারে যদি প্রশ্ন সহজ আসে যে সেই ব্যক্তি কত টাকা রেয়াত পাবে, কোনটা পাবে রেয়াত কোনটা পাবে না, এই সম্পর্কে আপনার ম্যাথ প্র্যাকটিক্যালও আসতে পারে। তাহলে এই যে উপকরণ করে রেয়াত, এটা একটা টপিক। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা বলছি সহগ ঘোষণা। যার পূর্বের নামটা আরো সহজ ছিল, প্রাইস ডিক্লারেশন, মানে মূল্য ঘোষণা বা সহগ ঘোষণা। এটা হচ্ছে আমাদের মূসক 4.3। এই মূসক 4.3-তে আমাদের একটা মূল্য সহগ ঘোষণা দিতে হয় যখন আমরা একটা পণ্য বিক্রি করব। তখন আমাদের এই পণ্য বিক্রি করার পূর্বেই ঘোষণা করতে হবে যে এই পণ্যের ক্রয় মূল্য কত, এখানে অ্যাডিশন কত, বিক্রি মূল্য। এই টোটাল যে ঘোষণাটা, এটা হওয়ার পরেই কিন্তু আমরা একটা পণ্য সেলসে যেতে পারবো। এই যে সেলসে যাওয়ার আগে আমাদের প্রতিটা প্রোডাক্টের 4.3 ঘোষণা করতে। এই যে 4.3 কখন ঘোষণা করতে হবে, একটা প্রশ্ন আসতে পারে কোন সময় ঘোষণা করতে হবে, এটার অনুমোদনের প্রয়োজন আছে কিনা, তার কাছে দাখিল করতে হবে। এটা নিয়ে আপনাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আমাদের কমনলি ভ্যাটের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আরেকটা টপিক আপনি পেলেন মূল্য সহ ঘোষণা। এরপর হচ্ছে উৎসে ভ্যাট কর্তন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট উৎসে ভ্যাট কর কর্তন। দেখেন আমরা ভ্যাটটা কি বল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কে প্রদান করে, যিনি বিক্রেতা। সাধারণত যিনি বিক্রেতা তিনি কি করেন, ভ্যাট প্রদান করে থাকেন। কারণ আমরা কি বললাম, যখন আপনি একটা দোকান থেকে একটা পণ্য কিনে নিয়ে আসছেন, ফর এক্সাম্পল আপনি স্বপ্ন থেকে পণ্য কিনেছেন, এখানে ভ্যাটের সকল লাইবিলিটি কার, স্বপ্নের, কারণ সে সেল দিয়েছে। তাহলে সব সময় দেখবেন যিনি বিক্রি করেন তার ভ্যাটের লাইবিলিটি, সে ভ্যাট কর্তন করে। এখন ঘটনা এরকম ঘটে, ভ্যাট প্রকৃতপক্ষে বেয়ার করে কে, ভোক্তা। এখন যদি এমন হয় যিনি বিক্রি করবেন তারও বিন আছে, খেয়াল করেন তারও বিন আছে, যিনি বিক্রেতা তারও বিন আছে। এখানে আমি ধরলাম বিক্রেতা, বিক্রেতারও বিন আছে। আবার যিনি ক্রেতা, যেমন আমরা হচ্ছে ক্রেতা ভোক্তা, আমাদের তো বিন নাই, এই জন্য সকল কিছু লাইবিলিটি বহন করে বিক্রেতা। কিন্তু যদি এমন হয় যিনি ক্রেতা তিনিও একটা কোম্পানি, একটা সরকার বা একটা সত্তা, তাহলে তাহলে এখন তখন দেখেন তখন কে ভ্যাট লাইবিলিটি বহন করবে, তখন কি বিক্রেতা বহন করবে না। তখন এই রকম পরিস্থিতিতে ক্রেতাও ভ্যাটের লাইবিলিটি বহন করবেন।
সেও ভ্যাট কর্তন করবেন, ভ্যাট সরকারি কোষাগারে জমা দিবেন। তার মানে যেখানে ভোক্তা নিজেই ভ্যাটের লাইবিলিটি বহন করেন, এটাকে বলা হয় ভিডিএস, উৎসে ভ্যাট কর্তন। এটা আপনাদের পরীক্ষার এক গুরুত্বপূর্ণ এক টপিক, ভিডিএস। ভিডিএস এর মূল ভিত্তি হচ্ছে যেখানে ভোক্তা নিজেই ভ্যাটের লাইবিলিটি বহন করেন, অর্থাৎ ক্রেতা যখন ভ্যাট গভর্নমেন্টকে দেয় তখন এটা হয়ে যায় ভিডিএস, মানে উল্টা হয়ে গেল। সাধারণত দেয় কে? বিক্রেতা, কিন্তু কিছু কিছু সময় ক্রেতাও ভ্যাট গভর্নমেন্টে দিবে। এই ভিডিএস এর একটা বিধিমালা আছে এবং এই ভিডিএস এর রেট গুলো কিন্তু আমাদের আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে রিসেন্টলি। তাহলে সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, আরেকটা টপিক হচ্ছে আগাম কর, যেটাকে আমরা বলি এটি। দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে, এটি আর একটা হচ্ছে এআইটি। এআইটি হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, কিন্তু এটি হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে। এটি খেয়াল করেন, অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে আগে একসময় এটিভি বলা হতো, অ্যাডভান্স ট্রেড ভ্যাট যেটাকে। তাহলে এই যে এটি, আমরা যখন ইম্পোর্টার হই তখন আমরা 5% ভ্যাট দিয়েই কিন্তু পণ্যটা নিয়ে আসি। তখন আমরা এটা কিভাবে সমন্বয় করব, তখন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা কি হবে, এটা কিভাবে বৃদ্ধিকারী সমন্বয় হবে নাকি হ্রাসকারী সমন্বয় হবে, এই যে বিষয়গুলো আছে। এবং এখানে আগাম করের সাথে রিফান্ডের একটা বিষয় আছে, যে আগাম কর আমরা কিভাবে ফেরত পাবো। যেমন অনেক আছে যারা এক্সপোর্ট করে, তাদের এক্সপোর্টের তো আমরা জানি জিরো রেটেড ট্যাক্স ভ্যাট, সেখানে তারা যদি আগাম কর দিয়ে থাকেন তাহলে তো ফেরতের প্রশ্ন হতে পারে। অথবা যদি আপনার নেট ট্যাক্স ক্যালকুলেশন করে দেখা যায় যে না, আমাদের যে টাকায় এটি দিয়ে এসেছি এই পরিমাণ ভ্যাট আরোপিত হয় না, তাহলেও আপনার ফেরতের প্রশ্ন হতে পারে। এখন এই যে যে ফেরতের প্রশ্ন হলো, এটা কিভাবে পাবেন, রিফান্ড এবং আগাম আগাম কর, এখান থেকে আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর লাস্ট এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যাটের লাস্ট এবং সব থেকে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কি বলেন তো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দাখিলাপত্র, মূসক 9.1। এই যে মূসক 9.1 থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ এটাই হচ্ছে ভ্যাট রিটার্ন। মাস শেষে এই যত ক্রয় বিক্রয় আছে, যত যা ঘটনা ঘটেছে, রেয়াতের বলেন, উচ্ছে ভ্যাট, সকল কিছু সামারি হচ্ছে মূসক 9.1। এখান থেকে সাধারণত ব্রড প্রশ্ন আসতে পারে, বা আমাদের একটা যে তার প্রদেয় ভ্যাট কত হবে, নিট ভ্যাট কত টাকা গভর্নমেন্ট কোষাগারে জমা করবেন, এরকম একটা কেস স্টাডি আসতে পারে। আর এটার সম্ভাবনা এবার বেশি। ঠিক আছে, এবার এই যে তার প্রদেয় ভ্যাট কত, নিট ভ্যাট কত, এরকম বের করার একটা ফ্যাক্ট আসার সম্ভাবনা এই পরীক্ষার জন্য সব থেকে বেশি। তাহলে এটাও আমাদের একটা টপিক, এটাও আমাদের পড়তে হবে। তাহলে আমরা মোটা দাগে যদি বলি এই কটা প্রশ্ন পড়তে হবে। এরপরে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে, যেমন অ্যাপিলের বিষয়। ভ্যাটের ক্ষেত্রে আমাদের অ্যাপিল আছে, ট্রাইব্যুনাল আছে, হাইকোর্ট আছে। যেমন আমাদের যদি এখানে ভ্যাট ডিভিশনার থেকে রায় আছে, এখানে যুগ্ম কমিশনার আছে, আবার কমিশনার আছে। সেখানে রায় দিলে, কারণ কমিশনার রায় দিলে সরাসরি ট্রাইব্যুনালে যেতে হয়, এখানে 10% একটা বিষয় আছে, অ্যাপিল ভ্যাট অ্যাপিল আছে। এই যে অ্যাপিল ট্যাপিল এগুলোর প্রসিডিং সম্পর্কে আমাদের হয়তো ব্রড প্রশ্ন আসতে পারে, কিন্তু ম্যাথ টাইপের বা সংক্ষিপ্ত প্রশ্ন সেখান থেকে আসার সম্ভাবনা খুব একটা নাই। আর আমাদের ভ্যাটের এক্সামে সাধারণত এই সকল প্রশ্ন একটু কম আসে, বাট আসতে পারে আমি বললাম। তাহলে আমাদের মূলত এই টপিক গুলো, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এইগুলো আমাদের স্মরণ রাখতে হবে। এই পয়েন্টের উপরে আমাদের যাবতীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আমরা আসা, যেমন ধরেন এই যে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, 2 মার্কের প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, ডেফিনেশন আসে, অর্থাৎ সংজ্ঞা আসে, ডিরেক্টলি সংজ্ঞা, আবার ডিরেক্টলি ছোট প্রশ্ন আসে। এই বিষয়গুলো আমরা কিভাবে প্রস্তুতি নেব সেই দিকে আস্তে আস্তে করে আমরা অগ্রসর হয়ে যাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? এতটুকু যে আমাদের আসলে মূল পয়েন্ট কি কি, কি কি আসলে আমাদের পড়তে হবে। এরপরে আমরা মূল আজকের সিস্টেমেটিক হইতে অগ্রসর হয়। আগে মূল টপিক সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, যে আমাদের মূল কোন জায়গায় ফোকাস করতে হবে, কি কি পড়তে হবে। ওকে, কোনো প্রবলেম হলে বলেন। কোনো এই যা আলোচনা করলাম এতটুকু কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, যে প্রশ্ন থাকলে সাথে সাথে বলবেন, কারণ হচ্ছে আমাদের কোনো কনফিউশন নিয়ে। হ্যাঁ, আগাম কর মনে হচ্ছে অগ্রিম কর যেটা ওটাই আর কি। এটি অ্যাডভান্স ট্যাক্স। দেখেন মূসকের যে ফর্মগুলো আমাদের আছে, ঠিক আছে, মূসক বলে মূল্য সংযোজন করের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আমাদের তো আহ সব 75টা ফর্ম আছে, সবগুলো তো ইউজ হয় না, আমাদের যেগুলো ইউজ হয় মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। অলরেডি সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এআইটি হচ্ছে ডিফারেন্ট ইস্যু। এআইটি হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তখন আপনার কাছ থেকে ইনকাম ট্যাক্সও কর্তন করা হয়। যেটা ইনকাম ট্যাক্স বাবদ কর্তন করা হয় এটার নাম হচ্ছে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আর যেটা ভ্যাট বাবদ ক্রয় করা হয়, আমরা কর্তন করা হয়, এটার নাম হচ্ছে আপনার কি, এটি। বুঝতে পারছি? একটা হচ্ছে এটি আর একটা হচ্ছে ভ্যাট। এই কর রেয়াত বলতে আমাদের আইনে উপকরণ কর রেয়াত বোঝানো হয়েছে। ভ্যাটে কোথাও রেয়াত শব্দ ব্যবহার করতে বলা হয়নি, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, বলেছে যে আপনি উপকরণ কর রেয়াত এটা বলবেন। মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট, যা ক্রয়ের সময় যে ট্যাক্সটা দিয়ে এসেছেন সেই ট্যাক্সটা ফেরত পাবেন, এটা আপনাকে বুঝতে হবে। মূল্য সহ ঘোষণা এটা আপনাকে দিতে হবে। আহ হ্যাঁ, এই যে যেমন এই যে ভ্যাট রেয়াত এই সম্পর্কে বিস্তারিত আমি তো বলি নাই, যে রেয়াত কখন নেওয়া যাবে। যেমন যদি আপনাকে রেয়াতের কন্ডিশন আছে, অনেকগুলো কন্ডিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট প্র্যাকটিস করতে হবে, 15% ভ্যাট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনাকে মূল্য সহক দিতে হবে, ভ্যাট রিবেট নিতে হলে, ঠিক আছে। এরকম আপনাকে চালান থাকতে হবে, অর্থাৎ ডকুমেন্ট থাকতে হবে। 1 লাখ টাকার উপর হলে ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত হতে হবে। এরকম কিছু বিষয় আছে রেয়াতের শর্ত। আমি এখানে জাস্ট টপিক গুলো আপনাকে বললাম, যে এই টপিক গুলো থেকে আমাদের প্রশ্ন আসবে, প্রশ্নগুলো আমরা পরবর্তী ধাপে ধাপে আস্তে আস্তে করতেছি। হ্যাঁ, যাই হোক, অনেকে মূল টপিক গুলো আশা করে যে বুঝতে পেরেছেন যে এই টপিক গুলো আমাদের মূল বিষয়, এটার উপর আমরা প্রস্তুতি গ্রহণ করবো, এটার উপর আমরা প্রিপারেশন। এখন আসেন, প্রথম কথা হচ্ছে আমাদের যে শর্ট নোট আসে বা ডেফিনেশন আছে, 2 মার্কের কিছু সংজ্ঞা আছে, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা চয়েস করেছি, যেটা আপনাদের দাখিলা পত্র নিয়ে ব্যবহারিক অঙ্ক অবশ্যই পরীক্ষার জন্য যেটা এটা আমরা করাবো। প্র্যাকটিক্যালি 9.1 আমাদের পরীক্ষা আসে না, এটা আসার সম্ভাবনা না, ঠিক আছে, কিছু ছোট বিষয় আছে। সেই কিছু ছোটখাটো বিষয় থেকে মূলত আমাদের প্রশ্নগুলো চলে আসে। তো আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট আমাদের যে শর্ট নোট গুলো আছে, বিশেষ করে ডেফিনেশন আছে, এখানে প্রায় আমরা 17টার মতো ডেফিনেশন নিয়ে আসছি, যেগুলো ডেফিনেশন হিসেবে পরীক্ষা আসতে পারে। আবার এখানে সংজ্ঞার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের হয়তোবা ডিরেক্টলি সংজ্ঞা নিয়ে এসে আমাদের হতে পারে, সেগুলো আমাদের কি কি হিসেবে আসতে পারে, সেগুলো আমাদের শর্ট নোট আসতে পারে, ছোট প্রশ্ন আকারে আসতে পারে। তো এই সংজ্ঞাগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। এই সকল সংজ্ঞা কিন্তু আমাদের সেকশন 2 তে বলা আছে, এবং সাবসেকশনটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি ফুল মার্ক পেতে চান তাহলে সাবসেকশনটা মনে রাখবেন, কারণ মূল সেকশন যে সেকশন 2, সবগুলোই সেকশন 2। আর যদি আপনার সাবসেকশন মনে না রাখেন, তারপর আশা করা যায় অনেক সময় ফুল মার্ক দিয়ে দিতে পারে। হ্যাঁ, কারণ আপনাকে মূল দেখা হবে যে আপনি মূল বিষয়টা জানেন কিনা। আমাদের এটা হচ্ছে স্পেসিফিক সাজেশন, এর বাইরে যেগুলো আছে সেগুলো আমরা টুকিটাকি বলে দেবো, আলোচনা করে দেবো, কিন্তু মূল সাজেশন একটা থেকে যেগুলো আমাদের মাস্ট বি করতে হবে সেগুলো আছে, আমরা সাজেশনে নিয়ে এসেছি। এটা পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে চলে আসবে, ঠিক আছে। কারণ মূল পয়েন্ট গুলো এখানে আছে, এর বাইরে অনেকগুলো ডেফিনেশন, যেহেতু আমি বললাম যে একটা 3টে সংজ্ঞা আছে, একটা 3টে তো আমাদের পড়তে হবে না। অনেক বিষয়গুলো একটার সাথে একটা রিলেটেড আমরা বলে দিব। যেমন অনিবাসী, এটা পড়ার দরকার নাই, নিবাসী যিনি নয় তিনি অনিবাসী, এরকম কিছু বিষয় আছে টেকনিক, এগুলো আমরা সংজ্ঞা পড়ার সময় বলে দেব। প্রথমে একটা ডেফিনেশন দেখেন, অর্থনৈতিক কার্যক্রম। আমাদের
কারণ অর্থনৈতিক কার্যক্রম ভ্যাটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক কার্যক্রম থাকলেই আপনাকে, যেমন ভ্যাট নিবন্ধন কেন নিতে হবে সেখানে বলা আছে, অর্থনৈতিক কার্যক্রম করার জন্য ভ্যাট নিবন্ধন নিতে হবে। এখন আপনি অর্থনৈতিক কার্যক্রম, এই টার্মটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? অর্থনৈতিক কার্যক্রম কি? এটার অর্থ হচ্ছে কোনো পণ্য, কোনো সেবা বা কোনো স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্য, নিয়ম সরবরাহের উদ্দেশ্য, মানে যদি কোনো পণ্য সরবরাহ করেন, কোনো সেবা সরবরাহ হয়, কোনো সম্পত্তি ট্রান্সফার করা হয়, এই উদ্দেশ্যে আপনার প্রচারিত বা এই উদ্দেশ্যে ধারাবাহিকভাবে পরিচালিত যে কোনো কার্যক্রম। তাহলে অর্থনৈতিক কার্যক্রম মানে কি? কোনো পণ্য, সেবা বা স্থাবর কোনো সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে যেভাবেই হোক না কেন পরিচালিত কোনো কার্যক্রম। তাহলে এই স্থাবর সম্পত্তি, সেবা, এগুলো সরবরাহের উদ্দেশ্যে যতগুলো কার্যক্রম আপনি পরিচালনা করবেন সবগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। ধরা যাক আপনি একটা পণ্য কি করবেন? উৎপাদন করবেন, একটা পণ্য সরবরাহ করবেন। তাহলে এই পণ্য উৎপাদনের উদ্দেশ্য কি? আমি পণ্যটা তৈরি করবো, পণ্যটা একজনের কাছে সেল দিব, বিক্রি করতে, উদ্দেশ্যকে বিক্রি করা। তাহলে এই উদ্দেশ্যে পরিচালিত যতগুলো কার্যক্রম আপনার আছে, আপনার উৎপাদন আছে, যদি ইম্পোর্ট হয় কি উদ্দেশ্যে করেন? আমি এটা সেল দেব, বিক্রি দেব, সরবরাহ করব। তাহলে এটাও কি হবে? অর্থনৈতিক কার্যক্রম। তার মানে সকল প্রকার ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। এটা কি হতে পারে? এটা পণ্য হতে পারে। কারণ ভ্যাটের মূল ফাংশন কি? পণ্য, সেবা, এটা হচ্ছে মূল ফাংশন। এছাড়া কোনো প্রপার্টি হতে পারে, প্রপার্টিও আমাদের সেল হয়, বিজনেসের কোন ক্যাপিটাল, এগুলো আপনি সেল করতে পারেন। তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখবেন। এখান থেকে কি পয়েন্ট মনে রাখবেন? পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ। এই সরবরাহ উদ্দেশ্যে পরিচালিত যে কোনো কার্যক্রম এটা হচ্ছে অর্থনৈতিক কার্য। এতটুকু হচ্ছে মূল পয়েন্ট। এতটুকু লিখতে পারলেও আপনি ফুল মার্ক পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি আমাদের আরো কিছু বলছে যে কোনো ব্যবসা, পেশা, এই যেগুলো আছে, যেগুলো মুনাফার উদ্দেশ্য হোক বা না হোক, যে কোনো পেশা, বৃত্তি, জীবিকা উপার্জনের উপায়, এই সবগুলো কিন্তু অর্থনৈতিক কার্যক্রম। যেমন আমাদের একটা পেশা আছে, এর উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমার প্রফিট করা। যদি প্রফিটের উদ্দেশ্য না হয়, তারপরে যদি এর ধরনের কার্যক্রম করি, এটাও কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে যাবে, ভ্যাটের আওতায় চলে আসবে। এরপর লিজ, লাইসেন্স বা অনুরূপ কোন উপায়ে পণ্য সরবরাহ। এক কথা এখানে দেখেন, পণ্য সেবা সরবরাহ আছে, এটা লিজের মাধ্যমে হতে পারে, লাইসেন্স নিয়ে হতে পারে। এরপর হচ্ছে একবারের জন্য আপনি যদি বাণিজ্যিক কোনো কার্যক্রম করেন, এটাও অর্থনৈতিক কার্যক্রম হবে। দেখা যাচ্ছে আমি একবারই করছি বছর, বা একবারই করছি, তারপরেও এটা অর্থনৈতিক কার্যক্রম। ঠিক আছে? তা উক্ত কার্যক্রমের আগে বা শেষে সম্পাদিত কোনো কার্য, মানে ব্যবসা শুরু করার আগে যদি আপনি কোনো কার্য করেন, এটাও অর্থনৈতিক কার্যক্রম হবে। আপনি যদি ব্যবসা শেষ করার জন্য কোনো কার্যক্রম করেন, এটাও কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়বে। তার মানে এই যে একটা ডেফিনেশন আসলো অর্থনৈতিক কার্যক্রম, এটার আপনি কয়েকটা কি পয়েন্ট মার্ক করবেন। সেই কি পয়েন্ট মার্ক করে এখানে মোটামুটি আপনি কয়েকটা সেন্টেন্স যদি সঠিকভাবে লিখতে পারেন, তাহলে আপনি কিন্তু এখানে মোটামুটি মার্ক, ভালো মার্ক পেয়ে যাবেন। যদি প্রশ্ন কঠিন আসে, ডিরেক্ট ডেফিনেশন আসতে পারে, অথবা লিখতে পারে অর্থনৈতিক কার্যক্রম কি, লিখুন। কিন্তু এরকম আসে যে অর্থনৈতিক কার্যক্রম কি, এটা লিখুন, তাহলে আপনার জন্য কিন্তু এটা আরো সহজ হয়ে গেল। ঠিক আছে? এই যে পয়েন্ট, এটা কি সবাই বুঝতে পারছি? আপনাকে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে লিখতে হবে যে অর্থনৈতিক কার্যক্রম কি। এই সেকশন কি সবাই এখন পারবো? কি বলেন? বাসায় 2-4 বার পড়লে কি এটা পারবেন? না, ধারাবাহিকভাবে লেখার দরকার নাই, আপনার মোটামুটি এটা লিখতে পারলে হয়। আমি বললাম কি যে আইনটা, প্রতিটা শব্দ, প্রতিটা সেন্টেন্স যেভাবে আছে এভাবে লেখার দরকার নাই। এটাকে আপনি নিজের ভাষায় লিখতে পারলে হবে। আপনি জিনিসটা বুঝতে হবে, কারণ পরীক্ষায় যাওয়ার আগে এটা আপনার ডিটেলসে আপনার মনে রাখা সম্ভব, আর জিনিসটা বুঝতে হবে। অর্থনৈতিক কার্যক্রম মানেই হচ্ছে একটা পণ্য, একটা সেবা বা কোনো স্থাবর সম্পত্তির সরবরাহ। ঠিক আছে? এই সরবরাহ করার উদ্দেশ্যে যে কোনো কার্যক্রম পরিচালিত হয়, সেটি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। ঠিক আছে? সম্পত্তি আমরা বিক্রি করি না, যেমন ব্যবসায়ী অনেকে আছে যে সম্পত্তি ক্রয় বিক্রি করে বা বিজনেসের কোনো অ্যাসেট সেল করে, এটা কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে।
তাহলে এটা হচ্ছে মূল সংজ্ঞা। এরপর হচ্ছে আমাদের কারবারে মানে পার্টনারশিপ ব্যবসা, যেমন আমাদের এখানে বলা আছে পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ বিজনেস। এখন পার্টনারশিপ ব্যবসাটা কি দেখেন, এই পার্টনারশিপ ব্যবসা কি এই সংজ্ঞা আমাদের এই ভ্যাট আইনে দেওয়া নাই। ভ্যাট আইনে বলা আছে পার্টনারশিপ কারবার বলতে বা অংশীদারি কারবার বলতে অংশীদারি কারবার আইন 1932 এবং পরবর্তীতে 2012 এই আইনে যা বলা হয়েছে এটি হচ্ছে অংশীদারি কারবার। এই আইনে যাকে অংশীদারি কারবার হিসেবে গণ্য করা হবে এটা অংশীদারি কারবার। আপনি যদি শুধু এতটুকু লিখে দেন 2 মার্ক হয়ে যাবে, ভালো করে বুঝেন। তাহলে পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারি কারবার আইন কত সাল? 1932, পরবর্তীতে বাতিলপূর্বক 2012। এই 2012 সালের পার্টনারশিপ আইনে যাকে পার্টনারশিপ কারবার হিসেবে, ব্যবসা হিসেবে, পার্টনারশিপ ফার্ম হিসেবে গণ্য করা হয়েছে, ভ্যাট আইনেও ওই জিনিসটা পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ কারবার। পার্টনারশিপ তো বুঝেন, দুইজন ব্যবসায়ের উদ্দেশ্যে যে কার্যক্রম করে, এটা হচ্ছে পার্টনারশিপ কার্যক্রম বা পার্টনারশিপ। এখানে আরেকটা পয়েন্ট যে আমাদের এই ব্যক্তি সংঘকেও এই পার্টনারশিপ কারবারের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটাকে বলা হয়েছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, AOP। এটা আপনার নাম শুনেছেন যে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটাকেও পার্টনারশিপ হিসেবে গণ্য করা হয়েছে, পার্টনারশিপ কারবার হিসেবে গণ্য করা হয়েছে। ঠিক আছে, কারণ পার্টনারশিপ ফার্ম একটা জিনিস, অ্যাসোসিয়েশন পার্সন একটা জিনিস। ব্যক্তি সংঘ, ব্যক্তি সংঘটা ব্যবসায়ের উদ্দেশ্যে তৈরি করা হয় না, বুঝছেন? ব্যক্তি সংঘটা ব্যবসায়ের উদ্দেশ্যে হয় না, আর ফার্ম সবসময় ব্যবসায়ের উদ্দেশ্যেই হয়। তারপরও যেহেতু এখানে কয়েকজন ব্যক্তি মিলে একটি সংঘ করেছে, যেমন আপনার এলাকায় দেখবেন যে মিথালি সংঘ, একজন সংঘ মিলে, অমক যুব সংঘ, কয়েকজন ব্যক্তি মিলে একটা উদ্দেশ্য নিয়ে একটা সংঘ তৈরি করে, এটাও আমাদের পার্টনারশিপ অংশীদারি কারবার হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি যে পার্টনারশিপ ব্যবসাটা কি, পার্টনারশিপ ব্যবসা নতুন কিছু না, কারবারটা নতুন কিছু না। আমাদের পার্টনারশিপ আইনে যাকে পার্টনারশিপ কারবার হিসেবে গণ্য করা হয়েছে, ভ্যাট আইনেও সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বা সেই কারবারকে পার্টনারশিপ হিসেবে লিখতে হবে। ধারার কথা আমি কয়েকবার বলেছি, আবার রিপিট করি। ধারাটা যদি আপনার এক্স্যাক্টলি মনে থাকে আপনি লিখবেন, যদি একদম পুরোপুরি, যেমন 2-7, সব তো 2, তার ভিতরে সাবসেকশনটা 7, যদি আপনার পুরোপুরি মনে থাকে হ্যাঁ 2-7 নম্বর, তাহলে আপনি লিখবেন। আর যদি এটা মনে না থাকে, আপনার লেখার প্রয়োজন নাই, না লিখলেও আপনি মার্ক পেয়েছেন। ধারা লিখেন না বলতে মার্ক পাবেন না, বিষয়টা এরকম না। তার মানে ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতটা নয়, যদি পারি ভালো, না পারলে সমস্যা নাই। এখন আমাদের যেহেতু অনেকগুলো টপিক পড়তে হবে, ধারা মুখস্থ করতে যে আপনি সময় নষ্ট করার দরকার নেই। কয়েকটা ধারা ইম্পর্টেন্ট আপনি মনে রাখেন, যদি পারেন ভালো, না পারলে সমস্যা নেই। আপনি মূল পয়েন্টে থাকেন, মূল জিনিসগুলো শেখাচ্ছেন। তাহলে কারবারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা তো আমরা বুঝতে পারলাম। এরপর আবার শিখব রেসিডেন্স। এটা লিখতে যে অনেকে ট্যাক্সের আইনে একটা পরিবর্তন আসছে, এটা ভুলে ভুলে লিখে ফেলেন, এটা হবে না। ভ্যাটের যেটা আছে এটা আপনার লিখতে হবে। আবাসিক ব্যক্তি মানে এমন ব্যক্তি যিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন, মানে 1 নম্বর হচ্ছে যিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন, বাইরে যদি যান, ঘুরতে যান, বেড়াতে যান, কিন্তু তার বসবাস বাংলাদেশে, তাহলে তিনি তো আবাসিক, এদেশেই বসবাস করেন, এদেশেই রেসিডেন্স, এদেশের নাগরিক। আর যদি তিনি এদেশে বসবাস না করেন স্বাভাবিকভাবে, যদি 182 দিন অবস্থান করেন চলতি বর্ষপঞ্জিতে, তাহলেও তিনি আবাসিক হবেন। আর ট্যাক্স আইনে ছিল 183 দিন আয় বর্ষে, কথার কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে চলতি বর্ষতে যদি 182 দিন অবস্থান করেন বাংলাদেশে, তিনি হয়ে যাবেন কি নিবাসিক বা আবাসিক ব্যক্তি। যদি এই শর্ত পূরণ না হয়, তাহলে তিনি হয়ে যাবেন অনিবাসী ব্যক্তি। অনিবাসী ব্যক্তির কিন্তু আলাদা কোনো ডেফিনেশন নাই, এই ভ্যাট আইনে আলাদা কোনো সংজ্ঞা নেই। বলা আছে যিনি আবাসিক ব্যক্তি নন,
যিনি আবাসিক নন বা নিবাসী নন তিনি অনিবাসী। আর যদি দেখেন না আমার 182 দিন শর্ত পূরণ হয় না, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই বর্ষে 90 দিন এবং প্রিভিয়াস 4 বর্ষে 365 দিন হলেও তাকে নিবাসী বলা হয়। তাহলে এখানে আপনি 3টা পয়েন্ট এতটুকু লিখবেন, এর বেশি লেখার সুযোগ নাই, এটা আপনি নিজের ভাষায় লিখবেন যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাভাবিকভাবে বসবাস করেন তিনি আবাসিক। যদি চলতি বর্ষে 182 দিন অবস্থান করেন, 182 দিন বেশি অবস্থান করে, এটা ধারাবাহিকভাবে হোক বা সমষ্টিগত হোক কোনো সমস্যা নেই, 182 দিনের বেশি অবস্থান করলে তাকেও নিবাসী বা আবাসিক ব্যক্তি হিসেবে গণ্য করতে হবে। যদি 180 দিন না হয়, 82 দিন না হয়, সেক্ষেত্রে 90 দিন এবং প্রিভিয়াস 4 বছরে 365 দিন হলে তিনিও আবাসিক ব্যক্তি হিসেবে গণ্য হবে। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে আবাসিক ব্যক্তিটা আমাদের হয়ে গেল, তাহলে 3টে শর্ত হয়ে গেল। এরপরে আরো অনেক বিস্তারিত আছে, এগুলো আপনাদের প্রয়োজন নাই কারণ সংজ্ঞাটা লিখতে হবে। এরপর আমদানি, আমদানি ইম্পোর্ট, এটা আমাদের অনেক সময় চলে আসে একদম। ইম্পোর্ট বলতে কি বোঝায়? এক্সপোর্টও আছে, ইম্পোর্টও আছে। ইম্পোর্ট বলতে বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় কোনো পণ্য আনায়ন করা, পণ্য আনা মানে বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে থেকে অন্য দেশ থেকে যদি আমরা কোনো পণ্য নিয়ে আসি তাহলে এটা হয় আমদানি। আর যদি বাংলাদেশের বাইরে যদি আমরা পণ্য পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যায় রপ্তানি। এটা তো সবাই আমরা জানি, একদম ক্লাস 5-6 এর পড়া। আমদানি কি? যদি বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে থেকে আমরা বাংলাদেশের ভিতরে পণ্য নিয়ে আসি তাহলে এটা আমদানি। আর যদি বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে পণ্যটা আমরা ট্রান্সফার করে দেই তাহলে এটা হয়ে যায় রপ্তানি বা এক্সপোর্ট। তো এই 4 নম্বর ডেফিনেশনটা একদমই ইজি, খুবই সহজ, এটা আপনারা পারবেন। এই 5 নম্বরটা, এটা থেকে আমাদের দেখান এখানে শর্ট প্রশ্ন আছে, উপকরণ কর, এটা কিন্তু ব্রড প্রশ্ন আছে এবং উপকরণ কর আমরা রেয়াতের মধ্যে এই উপকরণ এই এই জিনিসটা আমরা পেয়ে যাব। ভ্যাট যে রিভাইজ করলাম আমার তো মূল টপিক, যে ভ্যাটের মূল যে কি পয়েন্ট গুলো আছে যেগুলো মার্ক করছিলাম তার মধ্যে একটা ছিল দেখেন ইনপুট ট্যাক্স ক্রেডিট, আপনারা হয়তো দেখেছেন উপকরণ কর রেয়াত। এখানে আমাদের প্রথমত উপকরণের ডেফিনিশনটা দেওয়া আছে, এবার উপকরণ করের ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে, এইবার উৎপাদ কর এটাও দেওয়া আছে। এই 3টে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ছোট প্রশ্নের জন্য, সংজ্ঞার জন্য বা ব্রড প্রশ্ন লেখার জন্য, ব্রড প্রশ্নের একটা পার্ট হিসেবে এটা আসতে পারে। শুধু এটার জন্য না, এটা ম্যাথ বোঝার জন্য আপনার এই উপকরণ এই জিনিসটা বোঝা খুবই জরুরি। ডিম এক্সপোর্ট আমরা করবো, প্রচ্ছন্ন রপ্তানি যেটা এটা আমরা পরে আসবে, ঠিক আছে, রপ্তানির সাথে প্রচ্ছন্ন রপ্তানিও আসবে। দেখেন প্রচ্ছন্ন রপ্তানি নিয়ে আমাদের 2023 সালে প্রশ্ন এসে গেছে, এই জন্য তারপরে ইম্পর্টেন্ট এক্সপোর্টের সাথে ইম্পর্টেন্ট। প্রচ্ছন্ন রপ্তানি নিয়ে আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রটা সাধারণত আসে, আমরা পড়বো। উপকরণটা কি? উপকরণ মানে হচ্ছে আপনার কাঁচামাল, এক কথায় উপকরণ মানে হচ্ছে আপনি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যতগুলো জিনিস প্রয়োজন হয়, যত কিছু লাগে, যা যা এলিমেন্ট প্রয়োজন হয় সবগুলো আপনার উপকরণ। আমি একটা এক্সাম্পল শুরুতে দিয়েছিলাম যে আমি একটা প্রোডাক্ট তৈরি করবো, ধরেন আমরা একটা কেক তৈরি করবো, তাহলে কেক তৈরি করতে কি কি লাগে বলে? কেক তৈরি করতে ময়দা লাগবে, ডিম লাগবে, একটু তেল লাগবে, কেক তৈরি করতে পাউডার লাগবে, বেকিং পাউডার, যা যা প্রয়োজন হবে উপকরণ। তারপরে ওখানে একটা আমাদের যদি প্যাকেট থাকে, একটা প্যাকেট লাগবে, এটাও কিন্তু একটা উপকরণ। এরপর একটা ফ্যাক্টরিতে তৈরি হবে, সেখানে যন্ত্রপাতি বিভিন্ন কিছু ইউজ করা হবে, আহ সবকিছুই আমাদের কি হবে? উপকরণ হিসেবে গণ্য হবে। এমনকি ওই যে যেখানে প্রোডাকশন হবে সেখানে প্রোডাকশনের সময় যত খরচ আছে, বিদ্যুৎ বিল সহ যা আছে সবই উপকরণ। মানে একটা পণ্যকে তৈরি করতে, একটা প্রোডাক্টে তৈরি করতে যে সকল জিনিস আমাদের প্রয়োজন হয়, যা যা প্রয়োজন হয় সবকিছু আমাদের উপকরণ। আবার বুঝেন, একটা প্রোডাক্টকে তৈরি করতে যে আমাদের যত কিছু প্রয়োজন হয়, যতগুলো এলিমেন্ট প্রয়োজন হয় সবগুলো আমাদের কি হবে? উপকরণ। এই প্রোডাক্টের এলিমেন্ট, উপকরণ।
2 এর 18 হবে, 15 ধারাবাহিক আছে, 16 18 এরপর 18, ঠিক আছে। 15 তো এটা আমরা পেয়েছি, এটা রিপিট হয়ে গেছে, 2 এর 15 18 হবে। তাহলে এই যে উপকরণটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে উপকরণ মানে কি, যতগুলো কাঁচামাল আছে এটা কি হতে পারে। এখানে এক কথা বলেছে সকল প্রকার কাঁচামাল, এই যে ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, দেখেন এখানে যা আছে, জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহৃত কোনো পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো আমাদের এইটা তৈরিতে ব্যবহৃত হচ্ছে, এই সবগুলো হচ্ছে উপকরণ, যেগুলো কি প্রোডাকশনের সাথে রিলেট করে। এক কথায় আপনি ভাই মনে করবেন যে আপনি যে কোনো পণ্য উৎপাদনের সাথে যতগুলো জিনিস জড়িত আছে, যতগুলো এলিমেন্ট জড়িত আছে, সবগুলো কি হবে, উপকরণ হবে, এর উপাদান হবে। এক কথা, তো কি কি হবে না এটার একটা লিস্ট আছে, কি হবে এটা লিস্টে, মানে হবে তো অনেক জিনিস হতে পারে। বললাম না, বিদ্যুৎ বিলে আপনার উপকরণ হবে, আপনার ধরেন এখানে একটা বাস্কেট আছে যেটা ওই উৎপাদনের কাজে ব্যবহৃত, এটাও উপকরণ। তার মানে সবকিছুই হবে, যা যা আপনার প্রয়োজন হয় উৎপাদন করতে দিয়ে, যত প্রকার কাঁচামাল, যত প্রকার ইকুইপমেন্ট, যা যা আপনার প্রয়োজন হয় সব কি আমাদের উপকরণ। এখন প্রশ্ন হচ্ছে কি কি হবে না, এটা একটা লিস্ট আছে। তাহলে উপকরণ কি, এটা আমরা কিন্তু এখানে বুঝতে পারবো, যা যা আমাদের কাঁচামাল আছে সবকিছু আমাদের উপকরণ। উপকরণ হবে না কি কি, সেক্ষেত্রে বলছে যে আমাদের শ্রম হবে না, ভূমি হবে না, ইমারত হবে না, অবকাঠামো হবে না, মেরামত সংস্কার, যেমন ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনে যা প্রচলিত হয়, আপনার অ্যাডমিনে যা যা লাগে এগুলো উপকরণ হয় না। কারণ দেখেন, প্রোডাক্ট উৎপাদন এক জিনিস, সেলস পয়েন্ট আপনার এক জিনিস, কোম্পানি এক জিনিস। এখন কোম্পানিতে এসে আপনি সেলস করবেন, সেখানে আপনার স্যালারি লাগবে, সেখানে আপনার অনেক কিছু লাগবে, সেইগুলো তো আমার উপকরণ হবে না, এটা তো প্রোডাক্ট তৈরির সাথে রিলেট না। এটা আপনার মার্কেটিং পারপাজে, সেলস এর পারপাজে, বা আপনার কোম্পানি পরিচালনার জন্য রিলেট, এখানে উপকরণটা বুঝতে হবে। এবার যেগুলো আসবাবপত্র, যেগুলো আমার প্রোডাক্টের সাথে রিলেট করে না, যেমন অফিস সাপ্লাই, অফিসের স্টেশনারি, রিফ্রিজারেটর, এগুলো সব কিন্তু আমাদের কিসের ক্ষেত্রে, অফিসের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন পরিচালনার জন্য। তারপর ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের বিষয়, যানবাহন ক্রয়, ভাড়া, আপ্যায়ন, শোরুম ইত্যাদি ভাড়া, এগুলো কি হচ্ছে, এগুলো কি আমার উপকরণ না, এগুলো প্রোডাক্ট তৈরির খাতে প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে প্রোডাক্ট সেলস এর ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে, বিক্রির জন্য। তাহলে আমরা যদি সহজ ভাষায় এক কথায় বলি, আমাদের প্রোডাক্ট তৈরির সাথে রিলেট করে যতগুলো বিষয় আছে, যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয় কিন্তু আমাদের উপকরণ। না, শ্রম তো আলাদা বিষয়, শ্রম তো এটা হতে পারে না, ঠিক আছে। শ্রম তো আপনি রেহাত পাবেন না, কারণ উপকরণ কর রেহাত, শ্রমের তো আপনার ট্যাক্স দেওয়া থাকে, ভ্যাট দেওয়া থাকে না, ঠিক আছে, এই জন্য এটা উপকরণ হিসেবে গণ্য করা হয় না। তাহলে এখানে খেয়াল করেন, উপকরণ তো আমরা বুঝতে পারছি মোটামুটি উৎপাদনের সাথে আমাদের সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, এটা উপকরণ। আর উপকরণ কর কি, যখন এই দেখেন ইনপুট কর, এই উপকরণ করলেন, এরপরের সেকশনে 19-এ হচ্ছে উপকরণ কর। উপকরণ করটা কি, উপকরণ করটা হচ্ছে যখন বেআইনধারী ব্যক্তি, অর্থাৎ নিবন্ধিত ব্যক্তি, এই উপকরণ আমদানিকালে বা স্থানীয় উৎস হইতে উপকরণ ক্রয়ের বিপরীতে যে ভ্যাট পরিশোধ করে, এটা হচ্ছে উপকরণ কর। তাহলে যদি আপনি উপকরণ আমদানি করেন, হয়তো র মেটেরিয়াল আপনি বাহির থেকে আনতে পারেন, অথবা আপনি স্থানীয় ভাবে ক্রয় করতে পারেন। তো এই যে আপনি উপকরণ যা যা আপনার প্রয়োজন, যা ক্রয় করবেন বা আমদানি করবেন, এই আমদানির সময় বা ক্রয়ের সময়, যখন ক্রয় করবেন তখন মূসক 6.3 থাকবে, যখন আপনি কারো কাছ থেকে ক্রয় করছেন স্থানীয় করে মূসক 6.3, যখন আমদানি করবেন তখন আপনার কাছে থাকবে বিল অফ এন্ট্রি। খেয়াল করেন, পণ্যটা আসছে তখন কি থাকবে, বিল অফ এন্ট্রি, পণ্যটা আমাদের দেশে আসছে। এই যে আপনার বিল অফ এন্ট্রি থাকলো বা 6.3 থাকলো, বিল অফ এন্ট্রি থাকলো বা আমাদের 6.3 থাকলো, এই যে বিল অফ এন্ট্রি বা 6.3 যাই থাকবে না কেন, সেখানে কিন্তু একটা ভ্যাট লেখা থাকে।
তাহলে 6.3 দিয়ে আপনি যদি কোনো পণ্য ক্রয় করেন বা বিল অফ এন্ট্রির মাধ্যমে যদি কোনো পণ্য ইম্পোর্ট করেন, তাহলে আমাদের সেখানে কি আছে? সেখানে আপনার একটা ভ্যাট আছে। তো ওই ভ্যাটটা পরবর্তীতে আমরা রেয়াত পাবো। যে ভ্যাটটা আমরা রেয়াত পাবো, পরবর্তীতে ক্রেডিট নেওয়ার সুযোগ থাকবে, এটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স বা উপকরণ কর। অর্থাৎ ক্রয়ের সময় যে ভ্যাটটা আমরা দিয়ে ক্রয় করেছি, এটা বিল অফ এন্ট্রিতে দেখবেন আপনার 15%, যেগুলো এক্সামশন না, অব্যাহতি ব্যতীত 15% ভ্যাট দিয়ে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আসতে হয়, সেখানে ভ্যাট 15%। আবার যখন 6.3 স্থানীয় বাজারে ক্রয় করবেন, তখন আমরা ভ্যাট থাকবে, যদি এক্সামশন না হয়। এক্সামশনের লিস্ট তো আমরা জানি যে আমাদের এই আইনের প্রথম তফসিলে আমাদের ফার্স্ট শিডিউলে এই আইনের টোটাল 3টে তফসিল আছে। এই 3টে তফসিল খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল। কেন গুরুত্বপূর্ণ? এই ভ্যাটটাকে বোঝার জন্য এই 3টে তফসিলের বিকল্প নাই। প্রথম তফসিলে দেওয়া আছে যে আমাদের কোন পণ্যের উপর ভ্যাট নাই, এক্সামশনের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? যে কোন পণ্যের উপর বা সেবার উপর ভ্যাট নেই, টোটাল লিস্টে আমাদের প্রথম তফসিলে দেওয়া আছে। তাহলে এই আইনের তফসিল মানে কি? তালিকা। এখানে আমাদের তালিকা থাকে। যেহেতু আমাদের দেখেন এখন বাংলাদেশে কতটা প্রোডাক্ট আছে, এটাকে আপনি বলতে পারবেন? বলা সম্ভব? আনকাউন্টেবল, হিউজ পরিমাণ প্রোডাক্ট এখন বাংলাদেশে আছে। এই যে কোন প্রোডাক্টের উপর ভ্যাট আছে, ভ্যাট নাই, কিভাবে আমরা নির্ধারণ করি? নির্ধারণের পদ্ধতি আইন বলছে, একটা লিস্ট দিয়েছে যে কোন পণ্যের উপর ভ্যাট নাই, এটা লিস্ট আছে। এই বাদ দিয়ে আর বাকি সকল পণ্যের উপর ভ্যাট আছে। তার মানে প্রথম তফসিলে যে সকল পণ্যের নাম নাই তার উপর ভ্যাট আছে। হ্যাঁ, তারপরে কিছু জায়গায় আমাদের এসআরও দিয়ে এক্সামশন দেওয়া আছে, প্রায় 80টার মতো এসআরও হয়েছে যেখানে আমাদের এক্সামশন ভ্যাটের কথা বলা হয়েছে। এরপরে সেকেন্ড শিডিউল, দ্বিতীয় তফসিলে আমাদের বলা আছে হচ্ছে কোন কোন প্রোডাক্টের উপর এসডি আছে, সম্পূরক শুল্ক আছে, সাপ্লিমেন্টারি ডিউটি, এসডি, সম্পূরক শুল্ক। এই সম্পূরক শুল্ক কোন কোন পণ্য বা সেবার উপরে রয়েছে, এটা একটা লিস্ট দ্বিতীয় তফসিলে দেওয়া আছে। দেখুন, এখন সম্পূরক শুল্ক মানে কি? সম্পূরক শুল্ক মানে একটি অতিরিক্ত শুল্ক বা কর। অতিরিক্ত ভ্যাট বলতে পারে না, কারণ একবার ভ্যাট নিয়ে আরেকবার ভ্যাট বলতে পারে না। কিছু লাক্সারিয়াস প্রোডাক্ট, কিছু ক্ষতিকর প্রোডাক্ট, কিছু বলা যায় যে প্রোডাক্ট গুলো আমাদের নিড না, এক কথায় প্রয়োজন নাই, সেই সমস্ত প্রোডাক্টে আমাদের অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়, যার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। এটা দ্বিতীয় তফসিলে বলা আছে। আর তৃতীয় তফসিলে বলা আছে আমরা যদি ভ্যাটের রেট কত হবে। ভ্যাটের রেট আমরা তো সবাই জানি যে ভ্যাটের হচ্ছে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। সকল ক্ষেত্রে ভ্যাট হওয়া উচিত 15%, কারণ আমাদের ভ্যাট স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শই তো প্র্যাকটিস করতে হবে। আমরা সবাই একটা স্ট্যান্ডার্ড ফলো করি, আদর্শ ফলো করি। আদর্শ রেট হচ্ছে 15%, যদিও এই আইনে এর বাহিরে কিছু রেট দেওয়া হয়েছে, আরো 8টার মতো রেট রয়েছে। সেই 10%, 7.5% এরকম যে রেট গুলো রয়েছে, সেই রেট গুলোকে বলা হয় স্পেসিফিক রেট বা রিডিউস রেট। 15% এর নিচে এর বেশি কোনো রেট নাই। তাহলে এই যে 15% এর নিচের ভ্যাটের যে লিস্ট, এটা আমাদের থার্ড শিডিউলে দেওয়া আছে। এই পড়ার মাঝে এই 3টে তফসিল বলে রাখলাম, কারণ আমাদের এই 3টে তফসিল সময় সময়ে আসবে পরীক্ষার জন্য। এই 3টে তফসিল খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এই দ্বিতীয় তফসিলে হচ্ছে আমাদের সম্পূরক শুল্ক, ফার্স্ট তফসিলে হচ্ছে এক্সামশন, আর থার্ড শিডিউলে হচ্ছে আমাদের ভ্যাটের রেট, স্পেসিফিক রেট। তাহলে আমরা যে কোনো পণ্য ক্রয়ের সময় যে ভ্যাট প্রদান করে থাকি, এটাকে বলা হয় ইনপুট ট্যাক্স। ক্রয়ের সময় যে ভ্যাট প্রদান করে থাকি, অর্থাৎ উপকরণ কর হিসেবে যে ভ্যাট প্রদান করে থাকি, সেই ভ্যাটটা হচ্ছে মূসক, অর্থাৎ ইনপুট ট্যাক্স। উপকরণ করের বিপরীতে পরিশোধিত করা হয় বলে একে উপকরণ কর বলা হয়। করা হয়ে গেছে, তো বানানটা ভুলেছে, কর বলা হয়। তাহলে উপকরণ ক্রয়ের বিপরীতে যে সকল ভ্যাট পরিশোধ করা হয়, এটার নাম হচ্ছে উপকরণ কর। আপনি ক্রয়ের সময় যে ভ্যাট দিবেন, এটার নাম কি? উপকরণ কর। সহজ কথা।
ক্রয়ের সময় যে, যেমন আমরা উপকরণ তো বুঝলাম যে উপকরণ কি, যেটা আমাদের প্রোডাক্ট তৈরি করতে লাগে, প্রোডাক্টের একটা এলিমেন্ট, সেই এলিমেন্ট হচ্ছে উপকরণ। আর উপকরণের ক্রয়ের সময় যে সকল ভ্যাট আমরা পরিশোধ করে থাকি এটার নাম হচ্ছে উপকরণ কর। সহজ কথা, এতটুকু আপনাকে লিখতে। এবার উৎপাদ কর, উৎপাদ মানে কি, আউটপুট মানে সেলস। আউটপুট মানে কি আপনার সেলস, বিক্রি। যেমন পণ্য ক্রয়ের সময় আমরা ভ্যাট দিই, আবার যখন পণ্য বিক্রি করব তখন আমরা কি দিব, ভ্যাট দিব, এবং সম্পর্ক শুল্কও দিব। কারণ সকল ভ্যাটের লাইবিলিটি বহন কে করে, প্রথমে বলেছি সকল লাইবিলিটি বহন করে হচ্ছে ভোক্তা। কিন্তু সরি, ভোক্তা সকল ভ্যাট পরিশোধকারী, কিন্তু সকল লাইবিলিটি বহন করে হচ্ছে বিক্রেতা, যিনি বিক্রি করবেন। তাহলে বিক্রি করলে সে যে ভ্যাট দিবে এটার নাম হচ্ছে উৎপাদ কর, আউটপুট ট্যাক্স, সেলস ভ্যাট। ঠিক আছে? তাহলে কোন নিবন্ধিত ব্যক্তি যার বিআইএন আছে, যিনি বিআইএন গ্রহণ করেছেন বা ভ্যাট রেজিস্টার্ড কোনো ব্যক্তি যদি করযোগ্য পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ করে, ঠিক আছে, সেই সময় যে ভ্যাটটা প্রদান করে থাকে বা সম্পর্ক শুল্ক প্রদান করে থাকে, এটার নাম হচ্ছে আমাদের কি, উৎপাদ কর। তাহলে করযোগ্য পণ্য বা সেবা, এখানে তিনটে বিষয় বলছে, পণ্য, সেবা এবং স্থাবর সম্পত্তি সরবরাহ করার সময় যে সকল ভ্যাট পরিশোধ করা হয় এটার নাম হচ্ছে উৎপাদ কর। অর্থাৎ এখানে মূল্য সংযোজন কর বা সম্পর্ক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য সরবরাহ অথবা করযোগ্য আমদানিকারী রিভার্স চার্জ প্রদেয় করই হলো উৎপাদ কর। এক কথা, আমরা যখন পণ্যটা সেলস দেই তখন এটাকে বলা হয় বিক্রয় কর বা উৎপাদ কর। দেখেন, তাহলে বিক্রয় করার ফলে তার প্রদেয় কর হবে, তাই মূলত উৎপাদ কর। ঠিক আছে? তাহলে বিক্রয়ের সময় আপনার উপর যে কর আরোপিত হবে এটার নাম হচ্ছে উৎপাদ কর। আর ক্রয়ের সময় যেটা হবে এটা হচ্ছে উপকরণ কর, ইনপুট ট্যাক্স। আর সেলস এর সময় যেটা আরোপিত হবে এটার নাম হচ্ছে আউটপুট ট্যাক্স। তাহলে একটা আরেকটার বিপরীত। ইনপুট মানে কি, মনে রাখবেন, ক্রয়। আপনি ইনপুট দেন, ক্রয় করেন, তারপরে আপনি কি করেন, সেলস করেন। ক্রয়ের বিপরীতে যে ভ্যাট পরিশোধ করা হয় এটার নাম হচ্ছে ইনপুট ট্যাক্স। আর আপনি বিক্রির সময়, সরবরাহের সময় যে ভ্যাট পরিশোধ করবেন তার নাম হচ্ছে আউটপুট ট্যাক্স। তাহলে এই দুইটা বিষয় কিন্তু একটা আরেকটার বিপরীত, এটা কিন্তু বোঝা একদম সহজ। একটা ইনপুট ট্যাক্স আর একটা হচ্ছে আমাদের আউটপুট ট্যাক্স। ওকে, এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে, উৎসে কর কর্তনকারী সত্তাকে। এখানে উৎসে কর বলতে উৎসে ভ্যাট, যেটাকে বলা হয় ভিডিএস। আমি বলছিলাম যে ভ্যাটের বিপরীত যে পদ্ধতির নাম, উল্টা পদ্ধতি, তার নাম হচ্ছে ভিডিএস। কারণ কি, উল্টা কেন? কারণ ভিডিএস দেয় হচ্ছে ক্রেতা, ভ্যাট কেজে রাখে কে, ক্রেতা। মানে সকল দায় দায়িত্ব বহন করে ক্রেতা। আমরা দেখলাম ভ্যাটের লাইবিলিটি বহন করার কথা বিক্রেতার, যখন এটা ক্রেতা করে উল্টা হয়ে যায়, এটার নাম হচ্ছে ভিডিএস। এখন প্রশ্ন হচ্ছে, ক্রেতা কি সবসময় ভ্যাট কর্তন করবে? আপনি তো অনেক কিছু বাজার থেকে পণ্য পারচেস করেন, এবার আপনি কি ভ্যাট কর্তন করতে পারবেন? এটা কি সম্ভব? না, সবার জন্য ভ্যাট কর্তন নাই। আইনে স্পেশালি কিছু ব্যক্তির কথা বলে দিয়েছেন, তারাই শুধুমাত্র ভ্যাট কর্তন করতে পারে। যেমন সরকার বা সরকারি, সরকার বলতে সরকারি যে কোনো সত্তা বা সংস্থা, তারপর এনজিও, ব্যুরো কর্তৃক যে সকল প্রতিষ্ঠান আছে যাকে আমরা বলি এনজিও। তাহলে এনজিও ভিডিএস কর্তন করবে। অনেক এনজিও কিন্তু তারা বলে আমরা নন প্রফিটেবল, আমাদের ভ্যাট ট্যাক্সের কমপ্লায়েন্স, এটা কিন্তু হবে না। এনজিও যে সকল আছে সবাইকে আমাদের কি করতে হবে, ভ্যাট কর্তন করতে হবে, ভিডিএস দিতে হবে। এবার আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যে কোনো ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান আসবে, মাধ্যমিক বা তার উপরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি যতগুলো আছে, কোন লিমিটেড কোম্পানি, এখানে লিমিটেড বলতে বোঝাচ্ছে যে আরজিএসসি তে নিবন্ধিত যে কোনো লিমিটেড বা পাবলিক, ঠিক আছে, এরকম কোন কোম্পানি যেটা আরজিএসসি নিবন্ধিত। আরজিএসসি সাধারণত 8 ধরনের কোম্পানিকে নিবন্ধন দিয়ে থাকে, তার মধ্যে একটা আছে লিমিটেড,
একটা আছে পাবলিক লিমিটেড পিএলসি, এখানে শুধু লিমিটেড বলছে, এই লিমিটেড বলতে শুধু প্রাইভেট লিমিটেড না, পাবলিক লিমিটেড ওপিসি হতে পারে, 1% কোম্পানি, ঠিক আছে, এটা হতে পারে, হতে পারে আপনার ফাউন্ডেশন, হতে পারে ট্রাস্ট, হতে পারে আপনার সোসাইটি, এরকম নিবন্ধিত যে সকল প্রতিষ্ঠানকে দেওয়া হয় সবাই কিন্তু কোম্পানি হিসেবে নিবন্ধিত পায়। কোম্পানি হচ্ছে তাদের মূল, অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠান। এই এরা সবাই উৎসে ভ্যাট কর্তন করবে। আর যদি আপনি প্রোপাইটার হন সেক্ষেত্রেও আপনার ভিডিএস কর্তন করতে হতে পারে যদি আপনার টার্নওভার কত হয়, 10 কোটির অধিক হয়। এই জিনিসটা আপনার, তাহলে একজন প্রোপাইটার সেও ভ্যাট কর্তন করতে পারে, ভিডিএস হতে পারে যখন তার টার্নওভার কত হবে, 10 কোটি ক্রস করবে। তো 10 কোটি ক্রস করলে সে কি হয়ে যাবে, একদম কোম্পানির মতো, কারণ তার তো প্রোপাইটারশিপ বিজনেস অনেক বড়। অনেকে আছে দেখবেন সে প্রোপাইটারশিপ বিজনেস করে সুবিধার জন্য, আইনও জানে যে সে লিমিটেড করতে চায় না, প্রোপাইটার দিয়ে চালাতে চায়, এই জন্য কিন্তু ভিডিএস এর বিষয়গুলো এনেছে। এবছর আমাদের টিডিএস এর বিষয়গুলো আনা হয়েছে আইনে, স্যালারি থেকে, এই সকল কারণে। তাহলে দেখা যাচ্ছে একজন প্রোপাইটারও ভিডিএস কর্তন করবেন যখন তার টার্নওভার 10 কোটির উপরে হবে, এর নিচে হলে তার দরকার নেই, ম্যান্ডেটরি না। তাহলে এই যে আমি 6 জনের নাম বললাম, এরা হচ্ছে উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা। তারা যখন ক্রেতা হবে তখন তারা ভ্যাট কর্তন করে রাখবে, ওই বিক্রেতার ভ্যাট দিতে হবে না, তারা কর্তন করে তাকে 6.6 ইস্যু করে দেবে, ঠিক আছে। তারা তাকে মূসক 6.6 একটা ফর্ম আছে উৎসে ভ্যাট যে ফর্ম, এটি ইস্যু করে দেবে। তাহলে এই সময়গুলোতে আমরা দেখলাম যে ক্রেতা ভ্যাট বিয়ার করে থাকে। তাহলে আমরা মোটামুটি আকারে আজকের আলোচনায় আমরা 8টা জিনিস পড়লাম, যেহেতু আজকে আমরা ফার্স্টের দিকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আমাদের মূল টপিক গুলো নিয়ে আলোচনা করেছি, এই জন্য 8টা পড়লাম। নেক্সট দিনে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই যে আরো 10টার মতো আছে আমাদের শর্ট নোট, এটা শেষ করে আমরা এই টিকা, ব্রড প্রস্থ এবং অঙ্কের সমাধান একসাথে দেওয়া আছে, এখানে আমরা এই বিষয়গুলো একসাথে পড়তে হবে, কারণ একটা প্রশ্ন থেকে ব্রড প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন আসে, আবার ম্যাথ আসে। আমি সব ধরনের এক একটা ম্যাথের প্র্যাকটিস এখানে দেখিয়েছি, প্রায় 8 ধরনের ম্যাথ দিয়ে দেখেছি। ব্যাটের ম্যাথ গুলো খুব জটিল হয় না, খুব সহজে আপনি পারবেন আশা করা যায়। এখানে 8 ধরনের ম্যাথ আমি দেখিয়েছি, আশা করা যায় যে এর যে কোনো একটা ধরন আপনাদের চলে আসবে পরীক্ষায়। এছাড়া অন্য যতগুলো ব্রড প্রশ্ন আছে সবগুলো নিয়ে আসা হচ্ছে। এর বাহিরে আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, যেমন এই যে আগাম কর, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে, মানে টোটাল সিলেবাসটাকে আপনি এতটুকু কাভার করলে এর মধ্য থেকে আপনি মোটামুটি যেভাবে প্রশ্ন আসুক আপনি আনসার লিখতে পারবেন, সেভাবে একটা ধারণা দেওয়া আছে। আর কিছু বিষয় তো আমরা আলোচনা করে দিচ্ছি। ক্লাসের শিটগুলো আমাদের সব গ্রুপে দেওয়া আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখান থেকে আপনি জয়েন করেছেন সেখানে সবগুলো শিট দেওয়া আছে। আপনাদের সাথে যে রিকোয়েস্ট থাকবে যে আমরা শিটগুলো শেয়ার করব না কারোর সাথে, কারণ আমাদের আগের যত শীট দিয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে চলে যায়। আমরা আগে আপনাদেরকে এজন্য শুধু ভ্যাটের শীটটা দিয়েছি, এরপরে ভ্যাটেরটা শেষ হলে তারপরে আমরা কাস্টমস এর আমদানি রপ্তানি, এই দুটো একসাথে শীট আছে, এই শীটগুলো আমরা দিব, ঠিক আছে। ওকে, এখন আপনাদের যদি আজকের ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, ভ্যাটের শীট শুধু এইটা। হ্যাঁ, নাসির ভাই হ্যান্ড রাইজ করে রাখছেন, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখানে যে বললেন যে ভিডিএস, এখানে তাহলে স্যার ভিডিএস এ কিভাবে করটা কেটে রাখা হয়? মানে ধরেন আমি একটা ইউনিভার্সিটিতে জব করি, এখন ধরেন আমার ইউনিভার্সিটি যদি স্টার থেকে বা স্টার হলে কিছু খাবার কিনে, তখন তো 5% ভ্যাট কেটে রাখতে হয়। এই ভ্যাট কেটে রাখার মানেটা কি? যে আমি ওকে 5% কেটে দিব? এই যে কেটে রাখার মানেই হচ্ছে ভিডিএস। তাহলে আমার যদি একটা প্রোডাক্টের দাম 500 টাকা হয়, তাহলে আমি কি 500 টাকার উপর 5% যে ভ্যাটটা আসে প্রায় 25 টাকা, ওই 25 টাকা কেটে বাদ বাকি টাকাটা কি দিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যদি এখন আমাদের হয় কি যে ওই যারা সাপ্লাই দিতে তাদের সাথে আপনার কন্ট্যাক্ট কিভাবে হয়েছে, ঠিক আছে। অনেক সময় আছে এক্সক্লুডিং ভ্যাট হয়, অনেক সময় আছে ইনক্লুসিভ ভ্যাট হয়। মেইনলি প্র্যাকটিস করতে উৎসাহিত করা হচ্ছে ইনক্লুসিভ ভ্যাট, মানে প্রোডাক্টের যে মূল্য এটার থেকে আপনি ভ্যাটটা বাদ দিবেন, ঠিক আছে। আর অনেক সময় তারা বলে কি না, কন্ট্রাক্টটা এরকম থাকে না, আমাদেরকে আপনি 500 টাকায় দিতে হবে, ভ্যাট ট্যাট আপনি দায়ভার বহন করবেন। তখন আমরা ওই 500 টাকার উপর এক্সট্রা ভ্যাট কেটে জমা দিয়ে দিই আর তাকে 500 টাকা দিয়ে দিই।
ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস আপাতত রাত 8:30টায় হবে। এখন যেহেতু সপ্তাহে 2 দিন হচ্ছে, আগামী সপ্তাহ থেকে 3 দিন ক্লাস হবে। ঠিক আছে, এই সপ্তাহে আমরা শুরু করছি 2 দিন দিয়ে, আগামী সপ্তাহ থেকে আমাদের 3 দিন ক্লাস হবে। এবং যদি আমাদের পরীক্ষা জুলাইয়ের একদম 13 তারিখ হওয়ার কথা, যদি এরকম হয় তাহলে হয়তো বা সপ্তাহে ক্লাস, মানে আমরা 20 দিনের একটা পরিকল্পনা এই অনুযায়ী শেষ হবে। ক্লাস টাইম হচ্ছে রাত 8:30টায় আমাদের এখন। আমাদের আপাতত বুধবার এবং হচ্ছে রবিবার, এই 2 দিন আমাদের ক্লাস হচ্ছে। ঠিক আছে, আমাদের গ্রুপে সব জানাই দেওয়া হবে। এবং নেক্সট সপ্তাহ থেকে আরো একদিন আমরা বাড়াবো, মানে এই রবিবার হওয়ার পরে ওই সপ্তাহ থেকেই, এই এই দিন তো বুধবারে শেষ হলো, আগামী সপ্তাহ বলতে আগামী রবিবারের পরের থেকে আমরা কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস। এরপরে আমরা আবার যদি আমাদের টাইম চলে আসে 4 দিন বা 5 দিন করতে হতো, টোটাল 20 ডেজ আমরা এই টোটাল প্রোগ্রামটা শেষ করবো। 20 দিনের ক্লাস আমরা সেই হিসাব করে টপিক পড়াচ্ছি। ঠিক আছে, আমার একটা আইডিয়া আছে, যেমন শর্ট নোট এগুলো আমরা 2 দিনেই শেষ করবো, এরপর ব্রড প্রসেস ধরবো। আমার ভ্যাটের টোটাল একটা 9 দিনের পরিকল্পনা আছে, 9 দিনে আমাদের এই টোটাল ভ্যাট সাবজেক্টটা শেষ হবে। তো এইভাবে করে আমাদের ভাগ করা আছে টপিক। আমি ওইভাবেই পড়াচ্ছি, আমি আজকে যেটা নিয়ত করছি আজকেই শেষ টোটাল আলোচনা হয়েছে। আপনাদের রেকর্ডিং গুলো আমরা গ্রুপে দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবেন। এরপরে এমডি ইমরান হাশমি। স্যার, যেটা শ্রম কিন্তু আমি যদি সরকারি প্রতিষ্ঠান হই তখন তো আমার সেবার বিনিময়ে সেবা, ওইটা কি রেয়াত নেওয়া যাবে কিনা? না না না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন, না হলে তো আমাদের এখানে জয়েন করতে পারতেন না। জি, আমি জয়েন আছি স্যার। হ্যাঁ, এরপরে শহীদুজ্জামান। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে এই যে উৎসে কর কর্তন একটা 6 নম্বরে লাস্ট আইটেম, যেটা 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখানে ব্যক্তি এখন বলতে প্রোপাইটারশিপ। ঠিক আছে, প্রোপাইটারশিপ যে কোনো, এখন যে কোনো বিজনেসে 50 লক্ষ টাকার অধিক যদি টার্নওভার থাকে, সেক্ষেত্রে তো আমার বিন কম্পালসারি, এরকম একটা ইস্যু মনে হয় ছিল। হ্যাঁ, ওটা তো ভ্যাট নিবন্ধন, ওটা তো পরের ইস্যু। ঠিক আছে, হ্যাঁ, আপনি নিবন্ধন নেওয়ার তখন পরেই তো ভ্যাট করবেন। এখন দেখা যাচ্ছে যে ভ্যাট, আপনি নিবন্ধন নিলেন, আপনার টার্নওভার যখন 50 লাখ হলো, ভ্যাট নিবন্ধন নিলেন, নেওয়ার পরে হ্যাঁ ভ্যাট দেখলেন নিবন্ধন নিলাম, তখন কি আমি উৎসে কর্তন করবো না? না, উচ্চকতন করবেন না যদি প্রোপাইটার হিসেবে নেন। প্রোপাইটারদের আচ্ছা ভিডিএস আচ্ছা কর্তন আচ্ছা, করতে বলা হয় যখন যদি দেখা যায় যে আপনার টার্নওভার বাৎসরিক 10 কোটি ক্রস করে গেছে, তখন আপনার উপর ভিডিএস এর তখন আমি এই কাটবো। আইনটা প্রয়োগ হবে, এর আগ পর্যন্ত হবে না। দ্যাটস রাইট স্যার, এটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। এটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু আমার মাথায় ছিল না, মানে বিন থাকলেই যে ভ্যাট কাটতে হবে কারো কাছ না না, থেকে, এরকম এটা না, তো তাহলে তো মাথায় ছিল। তাহলে তো আমাদের আর ই হতো। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে নান্নু। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এক্সামের টেন্টেটিভ ডেটটা যদি একটু বলতেন। 13 তারিখ সম্ভাব্য ডেট, কিন্তু আমাদের এখনো ফিক্সড হয় নাই। ঠিক আছে, অর্থাৎ জুনের মাঝামাঝি অথবা শেষের দিকে, জুনের মধ্যে পরীক্ষা হচ্ছে, এটা নিশ্চিত থাকে। এরপর রাশেদুল আহ, ইকরাম। স্যার, আপনি যে রিসোর্স গুলো দিবেন এগুলো ছাড়া কি আর অন্য কোনো রিসোর্স কালেকশন করা বা করতে হবে? না, আপনাদের তো সবই দিয়ে দিচ্ছি, আপনাদের তো বাড়তি পড়তে হবে না কোনো কিছু। ঠিক আছে, আমি যে রিসোর্স গুলো এটা আনা, এরপরে আমার ডিটেলস শিট আছে, এটা আপনাদের দিচ্ছি না, আমি জাস্ট পরীক্ষায় যদি ইম্পর্টেন্ট গুলো আপনাদেরকে দিচ্ছি। কারণ ডিটেলস টোটাল বই আমার রেডি আছে, তারপর আপনাদেরকে আর দিচ্ছি না। কারণ কি, কারণ এখন আপনি এই টোটাল ভ্যাট আইন, বিধিমালা এগুলো কমপ্লিট করে পরীক্ষায় বসার মতো সময় আমাদের হাতে নাই। 1 মাস সময় আছে। বুঝতে পারছি। তাদের যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ততটুকু জন্য পড়লে ভালো হয়। আর যে পয়েন্টগুলো একদমই কমন সেন্সের বিষয় বা কমন যেগুলো, এগুলো আমি আলোচনা করে দেবো, এগুলো আপনাদের রেকর্ডেড দেখলেও মনে থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পরীক্ষাটা আমাদের জুনের মাঝামাঝি হবে। ঠিক আছে, যতদূর জানা যাচ্ছে জুনের মাঝামাঝি পরীক্ষাটা হবে।
আমরা একদম শেষের দিকে চলে আসছি, আরো দুই একজন ভাই হ্যান্ড রাইজ করে আসছেন। বিএন বিএন ইমরান, ক্যালকুলেটর ইউজ করা যাবে, সমস্যা নেই। ক্যালকুলেটর, ম্যানুয়াল ক্যালকুলেটর যেগুলো, এগুলো ইউজ করতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত বিষয় আমরা পরে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, আগে আমাদের কি হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে আপনার আইটিভির ব্যাচের ছিলাম স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার ওই মানে আমার একটা প্রশ্ন ছিল যে আমি লিস্ট দেখলাম, লিস্টে যাদের অসম্পূর্ণ তাদের লিস্ট দেখতে পারছি, আর কিন্তু বাকিগুলো সম্পূর্ণ আর কি, যাদের কমপ্লিট আছে ওদের লিস্টে দেয় নাই, বুঝতে পারছেন? যাদের সমস্যা তাদের লিস্টে দিয়েছে। তো তাহলে অ্যাডমিট কার্ডটা কিভাবে পাবো বা কিভাবে বুঝবো স্যার? এগুলো সব আপনাকে দিয়ে দিবে, এটা সমস্যা নেই। এটা একটু ওয়েট করেন, আমাদের এই প্রসেসটা শেষ হলে তারপর অ্যাডমিট কার্ড দিয়ে দিবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। জি স্যার, অনলাইন, থ্যাংক ইউ। সবকিছু অনলাইন প্রসেস, এখন তো ম্যানুয়াল কিছু নেই, এগুলো নিয়ে আপনার টেনশন নাই। ওকে, মনির ভাই হ্যান্ড রাইজ করে আছেন। জি ভাই, একটা কথা হচ্ছে কি 23 এবং 24 যারা 24 এবং 2 সালে পরীক্ষা দেবে, এটা কি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, এই বিষয়ে এখন কোনো ডিসিশন তারা দেয় নাই, ঠিক আছে? যে একসাথে হবে নাকি দুইটা পরীক্ষা আলাদা হবে, কারণ এমনও ব্যক্তি আছে যারা একই সাথে দুই জায়গায় রেজিস্ট্রেশন করেছেন, এবং তো এটা তাদের হিসাবে দুইবার পরীক্ষা দেওয়ার, 80%? হ্যাঁ হ্যাঁ, সুযোগ পাওয়া উচিত। এই জন্য এই বিষয়ে কিন্তু এখনো কোনো ফাইনাল ডিসিশন হয় না, যেহেতু হয় না, এটা আমরা বললে এটা আন্দাজে বলা হবে। এবং কথা হচ্ছে এখানে একটা বিষয়, কাস্টমস আইন আমরা তো 69টা নিয়ে কথা বলছিলাম, এখন তো 23 নিয়ে শুধু কথা বলতে হবে। হ্যাঁ, 23-এর আলোকে আমরা আপাতত ডিলিট করে দিতে পারি যে না, আমরা 69টা বাদ দিয়ে শুধু 23 নিয়ে শুরু করবো। হ্যাঁ, 23 নিয়ে আমাদের ইটা আসবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আশা করা যায় যে আগের আইনটা দিয়ে আমাদের প্রশ্ন আসবে না, যেহেতু ওটা অলরেডি বাতিল হয়েছে, ঠিক আছে? যদিও আমাদের সিলেবাসে আগের আইনটাই আছে, কারণ সিলেবাসটা তো আপডেট করে নেই, যা আপডেট হয়তো বা পরবর্তীতে করবে। ওকে, আর তাহলে লাস্ট কোশ্চেন আমরা দিই এম এ আজিজ। এম এ আজিজ, আপনার প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো, এগুলো আপনি দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও করতে পারবেন। আর পরীক্ষা রিলেটেড, অর্থাৎ আমরা যা আলোচনা করছি সেই রিলেটেড প্রশ্নগুলো আপনি ক্লাসে করবেন বোঝার জন্য। এম এ আজিজ ভাই মনে হয় লাইনে নাই। আর এক ভাই অ্যাডভাইস করেছে দিদারুল আলম আকাশ। হ্যালো, হ্যাঁ বলেন প্লিজ, শোনা যাচ্ছে। আমি উপকরণ কর, যেটা একজন বেকারির উপকরণ কর, যেমন পেঁয়াজ, কাঁচা জিনিস, কাঁচা স্থানীয় বাজার থেকে যেগুলো তো আমরা ভ্যাট ওই উপকরণ রেয়াত পাবো না, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে? না, ওক্ষেত্রে তো করণীয় বলতে ওইটা উপকরণ হিসেবে আপনার ব্যবহার করা যাবে, কিন্তু আপনি রিবেট ক্লেম করতে পারবেন না, যেহেতু খোলা বাজার থেকে কিনেছেন, আপনি ওখানে ভ্যাট পে করেন নাই। ভ্যাট যদি পেই না করেন, সেক্ষেত্রে আপনি রিবেট কিভাবে দাবি করবেন? সেক্ষেত্রে ওই ভ্যাটটা আপনার দিয়ে দেওয়া দায়িত্ব। মানে মনিহারি, যেমন মনিহারি দোকান থেকে যেগুলো আমরা কিনছি, ওগুলো তো স্যার ভ্যাট দেয় না, এখন কি করা? ভ্যাট না দিলে আপনি দিয়ে দিবেন ময়দা। আপনি যেহেতু উৎসে ভ্যাট কর্তনকারী হয়ে থাকেন, তাহলে আপনি ভ্যাট দিয়ে দিবেন। এটাকে আমি বেকারি উৎপাদনকারী কি কাটতে পারবে? বেকারি উৎপাদনকারীর হ্যাঁ কাটতে তো পারবে, যদি আপনি উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা হয়ে থাকেন, আপনি ক্রেতা হিসেবে ভ্যাট দিতে পারবেন, অসুবিধা নেই। ক্রেতা হিসেবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে প্রথম দিন হিসেবে আমরা মোটামুটি বেসিক বিষয়গুলো আলোচনা করলাম, প্রাথমিক কিছু কথা ছিল, পাশাপাশি আমরা পরীক্ষার সাজেশন অনুযায়ী শুরু করেছি। আশা করা যায় যে আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর একটা নিতে পারবো আর কি, নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, এই হচ্ছে মূল বিষয়। শেয়ার স্ক্রিনকে দিল আবার, সবগুলো অফ করা দরকার ছিল।
আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা এই দিনের যে প্ল্যানিংটা আছে, চ্যালেঞ্জটা, আমরা আগেও একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আইটিআই পরীক্ষার জন্য, এখন একটা চ্যালেঞ্জ দিয়ে আছি। আশা করা যায় যে আপনারা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন এবং স্টাডি করেন, শুধুমাত্র আমাদের ক্লাসের উপর ডিপেন্ড করলে হবে না, আমরা যা আলোচনা হচ্ছে সেটা আপনার বাসায় অন্তত আর 2 ঘন্টা আমাদের ক্লাস আর 2-3 ঘন্টা পড়তে হবে, পড়লে মূল বিষয়গুলো ক্লিয়ার হবে। কারণ ভ্যাটের এক্সামটা আপনার আইটিপির মতো এতটা সহজ নয়, এটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। যদিও বিগত সাল থেকে এবার পরীক্ষার প্রস্তুত সহজ হবে আশা করা যাচ্ছে, তো সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আশা থাকবে যাতে আমরা 100% সবাই এখান থেকে ভ্যাট কনসালটেন্ট হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারি, 100% বের করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আপনাদের সহযোগিতা, আমাদের প্রচেষ্টা থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো একটা রেজাল্ট দিবেন, সেই আশা রেখে আজকে আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।